সুপ্রিয় দর্শক, বাঙালি জাতির শোকের এই মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের সেই নৃশংস হত্যাকাণ্ডে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি কেমন বাংলাদেশের অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, অস্বীকারের প্রবণতা এবং অদূরদর্শিতা যে কতটা ভয়াবহ পরিস্থিতির দিকে আনতে পারে তার একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি। 1998 সাল থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকলেও গত 21 বছর ধরে এই ডেঙ্গু কেবল রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ ছিল। এবারই প্রথম ঢাকার গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। ঢাকার 2 সিটি কর্পোরেশন যথাসময়ে যথাযথ উদ্যোগ না নেওয়ায় এডিস মশার ঘনত্ব 36 থেকে বেড়ে দাঁড়িয়েছে 487-তে। এই তথ্য খোদ স্বাস্থ্য অধিদপ্তরে। বিভিন্ন সময় মশা মারার জন্য 2 সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানো সহ যে পদক্ষেপগুলো নিয়েছে তা নিয়েও রয়েছে বিতর্ক। ওষুধের মান, কার্যকারিতা এবং এডিস নিধনের সক্ষমতা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন উঠলেও ওষুধ পরিবর্তনে এখনও নেই তেমন কোনো তোড়জোড়। এর মধ্যেই সরকারি হিসেবে প্রাণ গেছে 18 জনের, আর গণমাধ্যমের অনুসন্ধানের সংখ্যা ছাড়িয়ে গেছে 80। বিশেষজ্ঞদের ধারণা ঈদ মৌসুমে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা ব্যবহৃত কিটের অভাব দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ফির চেয়েও বেশি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এবং ডেঙ্গু হলে করণীয় কি তা নিয়েও রয়েছে বিভ্রান্তি। এমন পরিস্থিতিতে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু মুক্ত বাংলাদেশ চাই। আর বিষয় আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারওয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ সিকদার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর বিল্লাল আলম, বিশিষ্ট কীটতত্ত্ববিদ ও গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং পবার যুগ্ম সম্পাদক ডক্টর লেলিন চৌধুরী। দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন পর্দায় দেখো নম্বরে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, আপনাকে দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। সিটি কর্পোরেশন বলছে তারা মশা মারার ওষুধ নিয়মিত ছিটিয়েছে, তারপরেও কেন ডেঙ্গু এইভাবে সারা দেশে ছড়িয়ে পড়ল? ধন্যবাদ। আসলে সিটি কর্পোরেশন বলেছে কিনা আমি জানি না, হয়তো বলে থাকতে পারে। তবে সিটি কর্পোরেশন যদি এটা বলে থাকে তাহলে আমার মনে হয় ঠিক বলেনি। কারণ মশা মারার যে কীটনাশক, সেই কীটনাশকটা যদি রেগুলার এবং একটা ইন্টারভালে ছিটানো হয়, এডিস মশার ক্ষেত্রে আপনারা জানেন যে এডিস মশার জন্মস্থান একরকম, কিউলেক্স মশার জন্মস্থান একরকম, দুইটা কিন্তু ভিন্ন। এবং এই জন্মস্থানটা বুঝে যদি 7 দিন অন্তর অন্তর লার্ভা মারার জন্য কীটনাশক এবং উড়ন্ত মশা মারার জন্য কীটনাশক ঠিকমতো স্প্রে করা হতো, তাহলে মশা বাড়ার কথা না। এখন আপনারা হয়তো দেখে থাকবেন যে কিছু কিছু জায়গায় কীটনাশক হয়তো স্প্রে করা হয়েছে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কিউলেক্স কেন্দ্রিক। কিউলেক্স মশাটা যেটা ড্রেন, ডোবা, নর্দমা, পচা পানিতে হয়, দেখবেন আপনি ফগিং মেশিনগুলো ওই দিক দিয়ে চলে। কিন্তু এডিস মশাকে, যেটাকে আমরা গৃহপালিত মশা বলি, সেই গৃহপালিত মশাটা কিন্তু গৃহের আশেপাশেই থাকে। এবং গৃহের আশেপাশে একটা বাড়ির ভিতরে ঢুকে লার্ভিসাইডিং দেওয়া খুব সহজও না। এবং উড়ন্ত মশা মারার জন্য যে ফগিংটা, সেটা দেওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সিটি কর্পোরেশন খুব দিয়েছে বলে চোখে পড়ে না, তবে অন্যান্য জায়গায় রাস্তাঘাটে দেয়। আরেকটা কথা আমি বলতে চাই, আসলে এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কীটনাশক কিন্তু 3 নাম্বার অস্ত্র। প্রথম যে 2টা অস্ত্র আছে, যেটা আপনার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, যেটা করে পরিবেশগত ব্যবস্থাপনা, পরিবেশগত ব্যবস্থাপনাটা কিন্তু হয়ই না। 2 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক ব্যবস্থাপনা, সেটাও হয় না। 3 নম্বর হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। 3 নাম্বারটা হয়, তাও আমি বলবো পার্শিয়ালি হয়, পুরোপুরি হয় না, নিয়ম মেনে, বৈজ্ঞানিক উপায়ে হয় না। আর 4 নাম্বারটা হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট। কমিউনিটিকে ইনভলভ করা দরকার এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এই 4টা টুলস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, বায়োলজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল এবং কমিউনিটি ইনভলভমেন্ট, 4টা টুলস যদি একসাথে কাজ করে তাহলেই কিন্তু এডিস মশা নিয়ন্ত্রণ হবে। এখান থেকে একটা টুলস যদি কাজ না করে তাহলেও এডিস মশা নিয়ন্ত্রণ হবে না, কঠিন। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। রোকেয়া প্রাচী,
অনেকের বিশ্লেষণ, অনেকের অভিযোগ, সিটি কর্পোরেশনের মতো কর্তৃপক্ষগুলোর দায়িত্বহীনতার ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। সময় মতো ওষুধ ছেটানো হয়নি, যে ওষুধ কার্যকর ওষুধ কিনা সেটাকে ঠিক মতো দেখা হয়নি, এরকম বহুমাত্রিক ভুল অথবা দায়িত্বহীনতা, এবং বলছে শুরুতেই গুরুত্ব দিলে হয়তোবা সারা দেশব্যাপী এভাবে ছড়িয়ে পড়তো না। আপনি কিভাবে দেখছেন? আমি আসলে বলবো যে শুধুমাত্র সিটি কর্পোরেশনকেই দায়ী করব না। আমি মনে করি এর সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। মানে যতগুলো সংস্থার আসলে এর সাথে সম্পৃক্ততা, হয়তো সবগুলো সংস্থা মিলে এই বিষয়ে কোনো সমন্বিত কোনো ব্যবস্থা নেয়নি। আসলে আমরা এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া আমরা কিন্তু 18-19 বছর 2000 বা 2001 সাল থেকে আসলে শুরু। এই যে 18-19 বছরে কিন্তু এরকম মশা বা এরকম সমস্যা কিভাবে মোকাবেলা করতে হবে, এটা তো শুধু সিটি কর্পোরেশন একা করলে পারবে না। এই যে এর সাথে যতগুলো বডি আছে, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়ে যে ব্যবস্থাপনা সংস্থাগুলো আছে, বা গণমাধ্যম বা আমাদের সচেতনতার জায়গাগুলো, কিংবা আমাদের এই যে ডেঙ্গু মশা সম্পর্কে উনি যে ভাগটা করলেন যে ঘরে আর বাইরে, এই যে ভাগ বিষয়ে কোনো গবেষণা বা প্রকৃত ইনফরমেশনও কিন্তু নাই। আপনি দেখেন আমাদের মেডিকেল সায়েন্সে আমাদের দেশে কিন্তু ডাক্তারদের ওখান থেকে আমরা কিন্তু সেরকম কোনো ইনফরমেশন পাইনি। আজকে কিন্তু আমাদের ডাক্তাররা যে সার্ভিসটা দিচ্ছে সারা পৃথিবীর কাছে আমরা কিন্তু গর্ব করতে পারি। কিন্তু যদি প্রকৃত অর্থে ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা এই যে ধারাবাহিকভাবে প্রতি বছর আক্রান্ত হচ্ছে, সেই বিষয়ে যদি সিমটম নিয়ে বা মেডিকেল বিষয়ে কি সাপোর্ট দেওয়া যেতে পারে, যদি একটা গবেষণা থাকতো, তাহলে আমরা কিন্তু আরও আগে থেকে একটা পলিসির দিকে যেতে পারতাম। বা সরকারিভাবেও কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে একসাথে মিলে কিভাবে কাজ করতে হবে, এটা মোকাবেলা কিভাবে করতে হবে, মানে মশা শুধু না, আরও তো কীটপতঙ্গের বিষয় আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে। আজকে ডেঙ্গু দেখে আমরা শুধু বলছি ডেঙ্গু মশা মারতে হবে, কিন্তু টোটাল যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আসলে কিভাবে করতে হবে, উত্তর দক্ষিণ সহ রাজুককে সাথে নিয়ে, এলজিআরডিকে সাথে নিয়ে, অন্যান্য সংস্থাগুলোকে সাথে নিয়ে এই পরিকল্পনার জায়গাটা আসলে দীর্ঘমেয়াদী ভাবে হয়নি। আমাদের দেশে তো বহুদিন ধরেই ডেঙ্গু, এবং মাঝে প্রাদুর্ভাবটা কম ছিল, বেশ কিছুটা কন্ট্রোল করা গেছিল, আবার যেন একেবারে লাগাম ছাড়া সবকিছু হয়ে যাচ্ছে। এখানে আপনি যে বললেন সেই নেতৃত্বটা নেবে কি, এটার দায়িত্ব কার? এটা তো এই শহরেরই। হ্যাঁ, তা তো বটেই। এটা কিছু দায়িত্ব ডাক্তার একজনকে দিতে হবে, সেটার সাথে সবাইকে সম্পৃক্ত হতে হবে। আপনি যা বললেন যে এলজিআরডি বলেন, সবাইকে বললেন, কিছু দায়িত্ব সরকারের, কিছু দায়িত্ব আমাদের সিটি কর্পোরেশনের মেয়রদের। যেমন কলকাতার দিকে যদি আমরা তাকাই, কলকাতা কিন্তু দারুণ সৃষ্টি করেছে 3-4 বছর লাগাতার কিন্তু একটা পরিকল্পনা নিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। গত 7 বছর ধরে নিয়ন্ত্রণ। আবার আমি যদি পাশাপাশি বলি, ধরেন ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর কিন্তু মোস্ট সিভিলাইজড কান্ট্রি। সিস্টেমের কোনো বিকল্প নেই। আমরা তো উদাহরণ হিসেবে এদেরকে বলি, তাদের ডিসিপ্লিন আছে, তাদের সিস্টেম আছে, সব আছে, কিন্তু সেখানে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা আমাদের অনেক গুণ বেশি। কিন্তু সেটাকে বাবা হিসেবে না নিয়ে বরং তারা এই দুর্যোগকালীন অবস্থা কিভাবে মোকাবেলা করছে সেই লেসনটা আমাদের নিতে হবে। এখন ধরেন মার্চের দিকে ডেঙ্গুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এরকম কিন্তু ইনফরমেশন ছিল, তাহলে সেটা নিয়ে ব্যবস্থাটা আসলে সিটি কর্পোরেশন আমরা আগে থেকে নেওয়া হয়নি, এটা সত্যি। আর সিটি কর্পোরেশন ধরেন পরিষ্কার করলো রাস্তাঘাট, কিন্তু ডেঙ্গু তো আমার বেডরুমের, আমার ওয়াশরুমের, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমাদের। আমি আবার আসবো, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুলতান আহমেদ রায়হান। জি রায়হান, কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে বলছি। জি বলুন রায়হান, শুনছি। আমার হলো যে এই ডেঙ্গুর জন্য তো প্রতি বছর ঢাকা থেকে ছড়ায়। এখন এই ডেঙ্গুটা হচ্ছে আপনারা যে ঢাকার যে মেডিসিন গুলো আছে আগে থেকে প্রতি বছরই তো জানেন, কিন্তু মেয়ররা তো ওনারা ভালো করেই জানেন যে এই মেডিসিনটা সঠিক মাত্রা আছে কিনা। যদি এটা থেকে থাকেন, যদি নিয়ন্ত্রণ সব ঠিক থাকে, তাহলে আজকে এডিস মশা মরবে না কেন, নিয়ন্ত্রণ হবে না কেন? এবং যেখান থেকে রোগীরা আসছে সেই এলাকায় যদি আপনার আগে থেকে ইন্ডিকেট করে ধন্যবাদ জনাব রায়হান, আপনার কথাটি আমরা বুঝতে পেরেছি, এবং খুব গুরুত্বপূর্ণ কথাই আপনি বলেছেন যে কোন এলাকাগুলো থেকে আমাদের রোগীগুলো আসছে, সাথে সাথে সেই এলাকায় গিয়ে ব্যাপকভাবে কাজ করা, এই জায়গাগুলোতেও আসলে সমন্বয়হীনতা আমরা দেখেছি। 148টা এলাকার কথাও কিন্তু আমরা পড়েছিলাম যে এই জায়গাগুলোতে ডেঙ্গু হতে পারে। শুরুটা তো ঢাকা থেকে, তাহলে ঢাকার কোন অঞ্চল থেকে বেশি হচ্ছে, সেই ইন্ডিকেশন গুলোকেও মাথায় রেখে কিন্তু ব্যবস্থা আগে থেকে নেওয়া যেতে পারতো সবগুলো সেক্টর মিলে। আমরা আসলে এটা এই বছর আতঙ্ক হয়েছে, এই বছর আক্রান্ত হয়েছে, এবছরই সলভ করা সম্ভব ছিল না। আরো 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে থেকে, যেমন এবছর ডেঙ্গু হয়েছে আমরা এত আলোচনা করছি, তাহলে আগামী বছরের পরিকল্পনা কিন্তু আমাদের এবছরই করতে হবে। অবশ্যই সেই জায়গাটা আমাদের ঘাটতি আছে। জি
আমরা হয় কি আবার অন্য ইস্যুতে সেগুলো আবার ভুলে যাই, আমাদের যেটা আমরা বিগত সময় এই ভুলে যেয়ে আমরা 18 বছর আসলে এখান থেকে পিছিয়েছিলাম। তো আমার মনে হয় যে এখন ব্লেম গেম না করে আমরা এরকম ভুলে যাওয়াটাকে ভুলে যেতে হবে, আতঙ্কিত সিচুয়েশন তৈরি না করে ভুলে যাওয়াটা ভুলে যেতে হবে এবং সামনে কখন এগিয়ে যেতে কিভাবে হবে। কোন কাজ করতে হবে সেটা শিখতে হবে। আরেকটা ব্যাপার আবার আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার। জি জি গণমাধ্যমের অনুসন্ধান বলছে ডেঙ্গু পরীক্ষা করার মতো কিটের অভাব দেখা দিয়েছে হাসপাতালগুলোতে, আবার কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু নিয়ে বাণিজ্যও শুরু করেছে। সরকার নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি বাড়তি টাকা তারা আদায় করছে, কোনো কোনো জায়গায় আবার অ্যাবনর্মাল বিলও দেখা যাচ্ছে। ডেঙ্গুর মতো এমন ভয়াবহ যে অবস্থা সৃষ্টি হচ্ছে সেটাকে নিয়ে হাসপাতালগুলোর বাণিজ্যের প্রবণতাটাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে দেখুন, বাণিজ্যিক প্রবণতা আমাদের দেশে অনেক কিছু নিয়েই হচ্ছে যেগুলো হওয়া উচিত নয়। শিক্ষায় বাণিজ্য, স্বাস্থ্যে বাণিজ্য, এমনকি সমাজসেবার নামেও বাণিজ্য, এরকম যত কল্যাণধর্মী কাজ সেখানে বাণিজ্য তো একেবারে অনাকাঙ্ক্ষিত, তাই না? তারপরেও আমাদের দেশে হচ্ছে এটা, কিন্তু এটা আমাদের দেশের সংস্কৃতি, কালচার যাই বলেন বা আমাদের যে মানসিকতা, সেই কারণে এটির থেকে আমাদের উত্তরণ খুব জরুরি। কিন্তু যে কথাটি আপনি বললেন যে কিটের ঘাটতি, আমার মনে হয় না এখন কোনো কিটের ঘাটতি আছে। কিটের একটা অ্যাকিউট ঘাটতি একবার হয়েছিল, সেটি আসলে এই কারণে হয়েছে যে আপনি তো সবার ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষা করার দরকার নাই। NS1 যেটি করা হয় ডেঙ্গুর অ্যান্টিজেন, সাসপেক্টেড কেসগুলোতে আপনি অ্যান্টিজেন পরীক্ষা করবেন এবং দেখে সেটা করবেন। এক বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেব বললেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বললেন যে আমাকে 10,000 কিট দিন। তার কারণ হলো আমার 10,000 ছাত্রকে আমি এটা রুটিন চেক আপ করবো যে তাদের আছে কি নেই। এটা তো কোনো প্রয়োজন নেই। করলে আপনি দেখবেন 10,000-এর মধ্যে মিনিমাম 9,990 জনেরই নেগেটিভ হবে। তাহলে আপনি কেন করলেন এই অপচয়টা? একেবারেই সঠিক কাজ হয় মানে না বুঝে আমরা মানে অনেক 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 কাজ এই করছি অপচয়টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আমি না করেছি। তো সেইটা হলো যে আপনার এরকম অবৈজ্ঞানিক কাজ করে, অনাকাঙ্ক্ষিত কাজ করে কিটের সংকট তৈরি করা মোটেও ঠিক নয়। আমি মনে করি যে এখন যতগুলো সাসপেক্টেড কেসকে কিট দিয়ে পরীক্ষা করা দরকার সেই পরিমাণ কিট বাংলাদেশে অ্যাভেলেবল। এটি সরকারি স্থাপনাতে আছে এবং বেসরকারি স্থাপনা, মানে শুধু শুধু কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো কারণ নেই। তো এইখানে আপনি যে কথাটি বললেন যে বাণিজ্যের বিষয়টি, আসলে দেখুন ডেঙ্গুর মতো বিষয় নিয়ে তো আরও বাণিজ্য করা যাবে না। সরকার কিন্তু সেই বিষয়টিতে অত্যন্ত সচেতন। আপনি জানেন যে এখানে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এতটুকুন ফি দিয়ে আপনি ডেঙ্গুর এই NS1-এর এগেনস্টে এটি করবেন আর অ্যান্টিবডির এগেনস্টে এইটুকুন ফি নেবেন। খুব একটা মিনিমাম ফি দেওয়া হয়েছে। এখন আসলে এটি কিন্তু কস্ট যা পড়ে তার চাইতে কম নয়। এটিতে লস হবে না কোনো, সরকারি বা বেসরকারি যিনিই করেন পরীক্ষা তার কোনো লস হবে না। তারপরেও অতিরিক্ত মুনাফার জন্য কেউ কেউ করছে এবং কেউ কেউ বলছেন, যদি মনে করেন যে আগে ধরেন একজন দ্বিগুণ অর্থে সেটি করতেন, এখন ফি বেঁধে দেওয়ার কারণে অর্থের পরিমাণ অর্ধেক হয়ে গিয়েছে, তিনি মনে করেন যে তার মুনাফা কম হচ্ছে, সেই কারণে তিনি ক্লিনিকের সামনে লিখে রাখেন যে আমার এখানে ডেঙ্গুর কিডনি পরীক্ষা করা হচ্ছে, সম্ভব নয়। রুগীরা যারা যাচ্ছে, প্রার্থী যারা পরীক্ষা করতে যাচ্ছেন, তারা সেই টেস্টটি করতে পারছেন না। এই যে অমানবিক অনৈতিক কাজটি, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি দেখছি যে কেউ কেউ এটি মনিটর করছে, কিছু কিছু সংস্থা মনিটর করছে এবং সেই মনিটরিং সংস্থাগুলো কিন্তু আসলে সবগুলো, যেমন র্যাব বা পুলিশ সেটি করছে, এটি করার কথা নয়। এটি আসলে নৈতিক দায়িত্ব হলো যে আমাদের যারা সার্ভে করছে, এটা হেলথ মিনিস্ট্রি হোক, এন্টোমোলজি ডিপার্টমেন্ট হোক বা IDCR থেকে যেখান থেকে করা হয়, তারা করবে এবং সেটি করে আমি বিশ্বাস করি যে একটা ডিসিপ্লিনে আনা সম্ভব। এবং ইতিমধ্যেই কিন্তু কোনো প্রাইভেট ক্লিনিক এরকম রিফিউজ করার সাহস আর দেখাচ্ছে না। এটি কিন্তু এই ক্রাইসিসটা ওভারকাম করছে এবং কিটের সংকট এখন হচ্ছে না। এখন যেটি কথা সেটি হলো যে আপনি কাকে পরীক্ষা করবেন, কাকে করবেন না। জনগণের মাঝেও একটা ভীতি সঞ্চার করে ঢালাওভাবে সবার পরীক্ষা করতে হবে, করে পয়সা নষ্ট করতে হবে, আবার এক শ্রেণীর মানুষ এটার ফায়দা লুটে ব্যবসা করবেন, এরকম যেন কোনো পরিবেশ তৈরি না হয়। জ্বর হলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এখন যেহেতু ডেঙ্গু একটা ব্যাপক হারে সারা দেশে ছড়িয়ে পড়েছে, জ্বর হলে আমরা ডেঙ্গু সন্দেহ করে তার পরীক্ষা করব। করে প্রাথমিক পর্যায়ে খুব আর্লি স্টেজে হলে, 2-1 দিনের বিষয় হলে, এটিকে কিন্তু আমাদের অ্যান্টিজেনের এগেনস্টে পরীক্ষা করতে হবে, NS1 যেটি আমরা বলি। এটি করে যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে রুগীটাকে অবজারভেশনে রেখে কয়েকদিন পরে আমরা সেই রুগীর
ক্লিনিক্যাল কোর্সটা কি জি, ডেঙ্গুর যে সেটি দেখে সিমটম গুলো আছে সেগুলোর জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং তারপরে ধৈর্য ধরতে হবে, কিন্তু সেখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তার ক্লিনিক্যাল কন্ডিশনটা অবজার্ভ করতে হবে। NS1 পজিটিভ হলে তার ক্লিনিক্যাল কন্ডিশন যদি দ্রুত খারাপ হয়, এটি যদি অ্যান্টিবডি নেগেটিভ হয়, তাহলেও তাকে ডেঙ্গু মনে করে তাকে হসপিটালাইজ করা উচিত এবং ডাক্তারের সুপারভিশনে রাখা উচিত। আর অ্যান্টিবডি যদি পজিটিভ হয়, তাহলে তার হিমোরেজিক শক সিন্ড্রোমের দিকে যাচ্ছে কিনা সেটি অবজার্ভ করে যথাযথ জায়গাতে, অর্থাৎ যেখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে এরকম শক সিন্ড্রোম ম্যানেজ করার, সেই হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ কমরেড খালেকুজ্জামান। মশা মারার জন্য সিটি কর্পোরেশন যে ওষুধ ব্যবহার করছে তা অকার্যকর, সেটা অনেক আগেই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা 2 সিটি কর্পোরেশনকেই জানিয়েছিল। তারপরেও এই দায়িত্বহীনতা কতটুকু মেনে নেওয়া যায়? এতগুলো মানুষের মৃত্যু হলো, এতগুলো মানুষ মারা গেল, এর দায় কে নেবে? এটা আমরা শুরুতেই বললেন যে একটা অস্বীকার করার প্রবণতা আর হলো অদূরদর্শিতা। কিন্তু আসলে একটা প্রাকৃতিক দুর্যোগ নানাভাবে আসতে পারে। এখন খরা, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প বা রোগের প্রাদুর্ভাব, মহামারী ইত্যাদিগুলো আসতেই পারে, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ যদি তার সঙ্গে যুক্ত হয় তো ভয়াবহ রূপ ধারণ করে এবং এটা জনগণকে অনেক কঠিন মূল্য দিতে হয়। এখন একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র যদি হয় বা একটা দেশের জনগণ, তাহলে এই জনগণের সুরক্ষা দেওয়া এবং এই প্রাকৃতিক এবং যে কোনো দুর্যোগের হাত থেকে মানুষকে নিরাপদ রাখা, তার মৌলিক এবং মানবিক অধিকারগুলি সেগুলিকে সুরক্ষা করা, এই জন্যই তো রাষ্ট্র, এই জন্যই তো সরকার, এই জন্য তো সংবিধান বা ইত্যাদি। ফলে এই বিষয়গুলি তো প্রয়োজনই থাকে না যদি এই দায়িত্ব পালন না করে। তাহলে এখন এই দেশে আমাদের বিশেষ করে এইবারের যে ঘটনাটা, সেটা হলো কোনো আকস্মিক ছিল না। কিছু জিনিস আছে যে আমি আগে থেকে অভিজ্ঞতা নেই, হঠাৎ করে এসে পড়লো। 20 বছর ধরে কিন্তু এই ডেঙ্গু আসছে এবং এই 20 বছরে প্রায় 59,833 জন তারা আক্রান্ত হয়েছে এবং 304 জন মৃত্যুবরণ করেছে। তাহলে গড়ে প্রতি বছরে আক্রান্ত হওয়ার সংখ্যা 3,000-এর চেয়েও কম হওয়া দরকার। আর মৃতের সংখ্যা ধরি গড়ে 15 জন। তাহলে এই হলো বিগত দিনের রেকর্ড। কিন্তু এইবার এসে দেখা গেল যে এই পর্যন্ত 17,794 জন আক্রান্ত হয়ে গেছে এবং 85 জনের মতো মৃত্যুবরণ করেছে। তাহলে আমি 20 বছরের যে গড় সেটা করলে তার চেয়ে কমবে না বাড়বে? তাহলে এই বিগত দিন থেকে অভিজ্ঞতা নিলাম না। এবং ইতিমধ্যে ওই 22শে মে যেটা বলছেন যে ICDDRB তারা গবেষণা থেকে বলল যে এই ওষুধ কার্যকর নয়, এবং এর বাইরেও যেগুলি বললেন বিভিন্ন সংস্থা তারা বলেছে যে এই ওষুধগুলি আসলে ভেজাল বা ইয়ে নয়। এবং ডেঙ্গু মশার লার্ভাকে এটা মারার জন্য এটা কার্যকর নয়। এখন এরপরে 24শে জুলাই আওয়ামী লীগ খালেকুজ্জামান, আমরা একটি ফোন নিয়ে অনেকক্ষণ ধরে ফোনটি অপেক্ষা করছি, তারপর আপনার কাছে আবার আসবো। দর্শক, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খসরু বলছিলাম পিসপুরের কাউখালী উপজেলা থেকে। জি জনাব খসরু, বলুন। ডেঙ্গু আমরা তাড়াতে চাইলেও ডেঙ্গু কিন্তু আমাদের ছাড়ছে না, যে আছে ডেঙ্গু। আজকে আমার উপজেলায় একটি ছেলেকে ডেঙ্গু আক্রান্ত বলে হাসপাতাল শনাক্ত করেছেন, কিন্তু নেই কোনো উদ্যোগ, নেই কোনো সচেতনতা, নেই কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, নেই কি ডাক্তার রুগীকে বরিশাল প্রণয়ন করেছেন। কিন্তু আমরা আতঙ্কে আছে, আর বলা হচ্ছে আতঙ্কের কিছু নাই, কিন্তু ডেঙ্গুকে ছাড়তে চাইলে ডেঙ্গু কিন্তু আমাকে ছাড়ছে না। কি করণীয় আছে বলে আপনারা আজকে আলোচনা মনে করেন? আমরা ঢাকায় দেখি ঝাড়ু দিচ্ছেন, এই লোক দেখানো কাজ করে আমরা কি ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারবো? তাহলে যদি নাই পারি তাহলে দায় কে বহন করবে? জি ধন্যবাদ, আমরা সেটি আলোচনা করছি এবং আমাদের এখানে অনেক বিশেষজ্ঞরা আছেন, ওনারা হয়তো আপনাদের আশ্বস্ত করবে কি বলে, যাতে আপনারা একেবারে আতঙ্কিত না হন এবং কি করা প্রয়োজন সেগুলো নিশ্চয়ই আমরা জানবো। কমরেড খালেকুজ্জামান, এটা যেহেতু আগেই বলা হয়েছে ওষুধটা কার্যকর নয়, কার্যকর যদি না হয় তাহলে তো আমার কার্যকর ওষুধ আনতে হবে, এবং এইটা এতদিন পার হয়ে গেল কিন্তু ওষুধটা আসছে না, কারণটা কি? যেমন আপনি দেখবেন 24শে জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে ওষুধটা কার্যকর নয় এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে, আনার ব্যবস্থা হচ্ছে, কিন্তু ওষুধ আসছে না কেন? এখন ইতিমধ্যে আমরা যেটা দেখি, একজন বললেন আমাদের যে ওষুধ ওই পরীক্ষা করার যে কথা বললেন যে অনেক বেশি অপচয় হচ্ছে, অনেকের হয়তো প্রয়োজন নাই, কিন্তু 1 আগস্ট আমাদের যে মন্ত্রী উনি কি বলে দিলেন যে কিটসের কোনো সমস্যা হবে না এবং 50,000 আছে, 65,000 আসছে এবং ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 5 লক্ষ এটা আনার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে, এটা বললেন। বলার সাথে সাথে আমরা দেখলাম যে বগুড়া সিভিল সার্জন উনি বললেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পার্থপ্রতিম এরা বললেন পরীক্ষার কিটস তাদের কাছে নাই। এখন বগুড়া একটা হাসপাতালেও নাই,
খুলনার সেখানে হসপিটালও নাই। এবং তারপরে আমরা দেখলাম যে বরিশালে সেখানেও কিন্তু ইয়েটা বললে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আব্দুর রহিম সাহেব বললেন গতকাল পর্যন্ত কিটসের সরকারি সরবরাহ তারা পাননি। তাহলে এখন মন্ত্রী বলছেন যে এটা কোনো সমস্যা নাই, ও যেটা বলছেন যে বেশি বাড়তি অনেকে হয়তো ডেঙ্গু নাই চিকিৎসা করায়, বুঝলাম, কিন্তু সেখানে এই অপচয় যদি হয়ও, কিন্তু আপনি আগে বলে দিলেন যে কোনো সমস্যাই নাই এবং সেটা 5 লক্ষ আবার আসছে। আর ওখানে তারা বলছেন যে আমাদের এখানে কোনো কিটসই নেই এবং 2টা বিভাগীয় শহরে সেখানে তার ওখানে সেগুলি নাই এবং তারপরে যে বলছেন যে এটা আনবে। এখন দেখেন ঘটনাটা হলো যে একজন মন্ত্রী 5 জন সদস্য নিয়ে কলকাতায় চলে গেলেন মেয়রের সঙ্গে আলাপ করার জন্য। এটা কতটা প্রয়োজন? আপনি কি ওষুধ আনবেন নাকি এখানে কলকাতার মেয়র আমার কি পরামর্শ দিবে? ওরা ওদের মতো করে সেখানে এই ব্যবস্থাটা নিয়েছে, কিন্তু আপনি এখান থেকে গিয়ে কি করবেন ওখানে গিয়ে? ফলে এই যে মন্ত্রী যে 5 জনকে নিয়ে কলকাতায় উনি গেছেন ওই অভিজ্ঞতা নিয়ে আগামী বছর এই নিশ্চয়ই কাজ আগামী করবেন। বছর কি মানুষ মরতেছে, এখন আপনি ওষুধ না আনবেন, আপনি ওখানে গিয়ে তো অ্যাডভাইস নেওয়ার দরকার নাই। এবং তারপরে আপনি দেখেন যে এই প্রথম আমরা দেখলাম যে মেয়ররা ওয়ার্ড কাউন্সিলর দিয়ে বসলো, কি কোনো আলোচনা করলো না। বিশেষজ্ঞদের নিয়ে কোনো কথা বললো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা এবং এগুলি আছে তারা মিলে একটা সমন্বিত কার্যক্রম সেটা করলো। তাহলে এখন যে প্রথম দায়িত্ব ছিল মেয়ররা, তাহলে এটা যদি আমরা সিটি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তাহলে সেখানে তার যে কাউন্সিলর সহ মেয়ররা এটা বডি তো একবার বসছে, এটা নিয়ে কোনো আলোচনা করছে? কাউন্সিলরদের বলছে যে ওখানে যে মানুষকে যুক্ত করার জন্য কোনো কর্মসূচি দিয়েছে বা মন্ত্রণালয় অপরাপর যে সংস্থাগুলি তাদের নিয়ে বসেছে? কিছুই করে নাই। তাহলে এটা যদি হয়, এরপর যদি আপনি দেখেন যে উত্তর সিটি কর্পোরেশন 23 কোটি এবং দক্ষিণ 28 কোটি 51 কোটি টাকা, এই টাকা গেছে কোথায়? এখন একজন মেয়র বললেন যে এখানে সিন্ডিকেট আছে, অর্থাৎ এই সিন্ডিকেট 2টা শুধু ওদেরকে ওষুধ দেয়, তাহলে এর বাইরে সে যেতে পারে না। তার মানে এখানে দুর্নীতির প্রশ্ন। তাহলে যে ওষুধ ভেজাল তো হলে পরের কথা, যেটা কার্যকর না, কিন্তু প্রথমেই যেটা হলো দুর্নীতির একটা বিষয় এখানে যুক্ত আছে, 2টা সিন্ডিকেশন এখানে আছে, এটা আপনি মোকাবেলা করতে পারলেন না কেন? তাহলে এর সঙ্গে যেটা আপনি দেখেন যে এখন এটা ভয়াবহ ছড়িয়ে যখন গেছে, তাহলে আমরা সেই যা ফেব্রুয়ারি মার্চ যেমন অন্য বিষয় ওনারাও বিভিন্ন সময় বলছেন যে এইবার আর্লি বৃষ্টিপাত হচ্ছে এবং সেই জায়গায় তার প্রজননটা দ্রুত হবে এবং তারপরে ওষুধ কার্যকর নয়, তাহলে ধরেন মার্চ এপ্রিল মে জুন জুলাই এখন আগস্ট চলছে, তাহলে এত সময় লাগে? আপনি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটা আলোচনা করে এত ইমার্জেন্সি মানুষ পড়ে যাচ্ছে এখানে, সারা দেশে আক্রান্ত হচ্ছে। আগে তো এটা ঢাকা শহরে সীমাবদ্ধ ছিল, এখন প্রায় 64 জেলায় ছড়িয়ে পড়ছে। তাহলে সেই জায়গায় আপনি দ্রুত, এটা 1 সপ্তাহ লাগার কথা না যদি আপনি ইমার্জেন্সি ফিল করেন, তাহলে সেটা মাসের পর মাস যাচ্ছে। এখন এসে বলছেন যে এটা ওই অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছেন, বোধহয় সেপ্টেম্বরে গিয়ে একটা ব্যবস্থা হবে, আর ওষুধ যে কবে আসবে কেউই বলতে পারছে না। তা এখন এই যে দায়িত্বের প্রশ্নটা, সেটা হলো যেমন ধরেন এর মধ্যে আরেকটা জিনিস খেয়াল করে দেন, 2017 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় 36টা নতুন ওয়ার্ডকে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করেছিল। আমরা তখনই বলছিলাম যে এই যে ওয়ার্ড যুক্ত করলেন, যে এইটার কি লজিস্টিক সাপোর্ট আছে বা অন্যান্য কিছু, তারা এখন এসে বলছে আমাদের ওষুধের কোনো বাজেটই দেয়নি। জি, আমাদের সাথে আরেকটি ফোন আছে, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নাটোরের কাতিকাটা নাটোরের গুরদাসপুরের একটা গ্রাম থেকে বলছি। জি, আপনার নামটি বলুন। আমার নাম রঞ্জু। নজরুল? রঞ্জু। রঞ্জু। জি, রঞ্জু সাহেব, আপনি নাটোর থেকে গুরুদাসপুর থেকে বলছেন, শুনছি আপনাকে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজনকে প্রাণে মারলে অর্থাৎ খুন করলে বা একটা জীবন নাশ করলে আমার শাস্তি হবে, কিন্তু এই যে মহামারী আকার ডেঙ্গু ধারণ করেছে, এর আগে যে আপনাকে মার্চে ফেব্রুয়ারিতে ইনফর্ম করা হলো যে ডেঙ্গু এ বছরে খুব মারাত্মক আকার ধারণ করবে, এই যে যাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা যারা ব্যবস্থা নিল না, তারা কোনো শাস্তির আওতায় আসবে কিনা? জি, ধন্যবাদ। আমরা শাস্তির আওতায় আসবে কিনা সেটা শুনবো কিংবা সেই প্রশ্নের উত্তর খুঁজবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় ডেঙ্গু মুক্ত বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি বেঙ্গল সিমেন্টের সৌজন্যে সম্প্রচার হচ্ছে। ডেইজি সারওয়ার, এখন সিটি কর্পোরেশনগুলোর টনক নড়েছে কতটুকু? কিছুক্ষণ আগে আমাদের একজন দর্শক, উনি গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুর থেকে, ওনার নাম রঞ্জু, উনি একটি প্রশ্ন করেছিলেন যে যাদের দায়িত্বহীনতায় মানুষের প্রাণ গেল তাদের শাস্তি কতটুকু হবে, কিংবা তাদের শাস্তির বিধান আছে কিনা, আপনার কাছে শুনতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা ঢাকা উত্তর সিটি, আমি তো দক্ষিণ নিয়ে কথা বলতে পারবো না, উত্তর সিটি কর্পোরেশন নিয়ে কথা বলছি। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু মার্চ মাস থেকে আমরা অনেকগুলা কার্যক্রম হাতে নিয়েছিলাম, আমরা এখনো চলমান আছে। যেমন আমরা মার্চ মাসের শুরু থেকেই আমরা অ্যাডভোকেসি করেছি, সেন্ট্রালি করেছি, আবার ওয়ার্ড ভিত্তিক করলাম। তারপর ধরেন আমরা টিবিসি করে বিভিন্ন জায়গায় প্রচার করেছি, অডিও ভিডিও। না, মার্চের কিছুদিন পরে, কিন্তু মার্চে আমরা শুরু করেছি অ্যাডভোকেসি, ওয়ার্ড ভিত্তিক, সেন্ট্রাল ভিত্তিক। আমরা এই লিফলেট কয়েক লাখ বিতরণ করেছি। লিফলেট কয়েক লাখ বিতরণ করেছেন? আমরা 2-3 লাখ আমরা করেছি। আমাদের নজরে পড়েনি, কিন্তু আসলে এগুলো বিতরণ করলে তো নজরে পড়তে হবে না। একটা ব্যাপার হয় কি আশিক ভাই, আপনাকে আমি বলি, চুপি চুপি করলে তো আপনার চুপি না, একটা জিনিস আমি মানে সব জায়গাতেই বলি, ধরেন আমাদের যারা আমরা কাজ করি 100% কাজ কিন্তু আমরা কোথাও কোনোভাবে পাওয়া সম্ভব না। সেটা তো সম্ভব না। এখন ধরেন আমাদের কাউন্সিলর যারা আমরা কাউন্সিলর যারা আছি এখন 50 জন, এখন নতুন যারা আসছে, আমরা আগে 36-48 জন ছিলাম মহিলা কাউন্সিলর সহ। তো আমরা সবাই যে এক্স্যাক্টলি সমপরিমাণ কাজ করছি সেটা তো আমরা কেউ, মানে আপনি একা করলেই তো হবে না, সবাইকেই করতে হবে, তাহলে সুফল পাওয়া যাবে। করে করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি, আমাদের প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এখন আপনি যে কথাটা বললেন যে আপনি এখনো লিফলেট পান নাই, তাহলে আপনার ওয়ার্ড ভিত্তিক যিনি থাকবেন তাকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। উত্তরের কাউন্সিলরদের মধ্যে আপনাকে ছাড়া আর কাউকে তেমন দেখা যায় না। ওনাকে আমরা রাস্তায় দেখেছি আসলে। বাকিরা কি দেশে নেই না অন্য কোনো কাজে ব্যস্ত? না, আমি অন্য কারো কথা বলতে পারবো না, তবে আমি সত্যিকার ভাবে কাজ করতে চাই এবং কাজ করাই, সবাই কাজ করতে চায়, বাট আমার কাজ করার ধরনটা হয়তো একটু ডিফারেন্ট, বা আমি রাস্তায় নেমে তৃণমূলে যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে আসতেছি। এবং আজকে আমি একটা পদক্ষেপ নিয়েছি, যেমন ভাই বললেন আমাদের কিটের সংকট হচ্ছে, সবাই ডেঙ্গু টেস্ট করতে যাচ্ছে। তো আমি সেইখান থেকে নিজে নিজে হঠাৎ করে ভেবে আজকে সকালে আমি এই শিশু হাসপাতালের যে ডেঙ্গু বিশেষজ্ঞ ওনাকে নিয়ে আরো 2 জন ডাক্তারকে নিয়ে আমি পিক আপে করে ধরেন কারওয়ান বাজার যে বাজার সেখানে মাঝখানে, তারপর ফার্ম গেট, তারপর আসাদ গেট এবং বিভিন্ন এই যে বস্তি এলাকাগুলোতে গিয়েছি এবং ডাক্তারদের কাছ থেকে আমি বলেছি যে আপনারা বলেন যে কি পর্যায়ে হলে ওনারা টেস্ট করবেন, কতটুকু কি হলে ডেঙ্গু থেকে রক্ষা পাবেন। এই যে আমি জনপ্রতিনিধি, আমি আমার কাজ করব, ডাক্তারের কথা বলবেন। আমি যে কথাটা বলবো অবশ্যই ডাক্তারের কথা জনগণ আরো বেশি নিবে। এবং আজকের এই কাজটা করার পরে আমি আসলে আত্মতৃপ্তি পেয়েছি। এই কারণে অনেক লোক এসে এই যে ডাক্তারদের কথা শুনছে এবং কেউ এসে জিজ্ঞেস করছে যে আমি কি প্যারাসিটামল খেতে পারবো। তখনই আমি ভাবলাম যে না, আমি যদি 3 জনকেও সচেতন করতে পারি তাও মনে করি আমার লাইফটা সাকসেস। আমি মনে করি আমরা সবাই সমন্বয় করে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা দেওয়ার পরে যেভাবে সবাই নেমেছেন, আসলে আমরা মনে করি যে আমরা কিছুদিনের মধ্যে ডেঙ্গুটাকে। আমার প্রশ্ন আপনার কাছে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন, তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী না বলা পর্যন্ত আপনারা সবাই বসেছিলেন? সব জায়গাতে কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হবে? কেন আপনারা নিজে থেকে উদ্যোগ নিচ্ছেন না? আমার যেটা ব্যক্তিগত মত, সেটা হচ্ছে দায়িত্ব নেই না আমাদের। এই জন্য এটাই বললাম যে যার যার জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করি, যে যার যার মতো যদি সচেতন হই এবং আরেকজনকে সচেতন করি, তাহলেই কিন্তু আমাদের আর মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে ইন্টারফেয়ার করতে হয় না। তো যাই হোক, আমাদের যেহেতু এখনো সেই ধরনের চর্চা ইনশাল্লাহ আরো আসবে। ধন্যবাদ ডক্টর লেনিন চৌধুরী। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি আসলে কতটুকু ভয়াবহ অথবা কতটুকু নাজুক বলে আপনি মনে করেন? ডেঙ্গু পরিস্থিতি মূলত দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। প্রথম পর্যায়টা ছিল ঢাকা শহরে সীমাবদ্ধ এবং দ্বিতীয় পর্যায়টা হচ্ছে সারা দেশে এখন ছড়িয়ে গিয়েছে। এই অবস্থায় এখনো মনে হয় সারা দেশে ছড়িয়ে পড়েনি, কিন্তু অনেক জায়গাতে ছড়িয়ে পড়েছে। 64টা জেলা ছড়িয়েছে, 64টা জেলায় ছড়িয়েছে। এর মধ্যে কতগুলো গুণগত পরিবর্তন কিন্তু ঘটে গিয়েছে। দেখুন, ঢাকা শহরের চিকিৎসকবৃন্দ এরা ডেঙ্গুর সাথে যুদ্ধ করতে চিকিৎসা দিতে পারঙ্গম, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু কোনো জেলায় ট্রেনিং দেওয়া হয়নি। অর্থাৎ আমার অন্য ঢাকার বাইরের সমস্ত জেলাগুলোর চিকিৎসকবৃন্দ কিন্তু তারা ন্যাশনাল গাইডলাইনটা পেয়েছে, কিন্তু দে আর নট এনাফ ট্রেইনড আপ। এটি একটি অবস্থা। দ্বিতীয়ত, এর মধ্য দিয়ে আমরা একটা বিষয় দেখতে শুরু করেছি, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেসব ডেঙ্গু রোগী
শনাক্ত করা যাচ্ছে। তাদের মধ্যে যাদের ক্যাটাগরিটা আমরা বি উইথ ওয়ার্নিং সায়েন্স বলি, অর্থাৎ বি এর খারাপতর অংশটা এবং সি ক্যাটাগরি অর্থাৎ শকে ক্রিটিক্যাল কন্ডিশনে, তাদেরকে ঢাকায় রেফার করা হচ্ছে আইসিইউ ম্যানেজমেন্টের জন্য। বেশিরভাগ জেলাতে আইসিইউ ম্যানেজমেন্টে নাই। ফলে হচ্ছে কি, এমনিতেই ঢাকার হাসপাতালগুলোর উপর একটি চাপ ছিল, বাইরে থেকে যে রোগীগুলো আসছে তারা অতিরিক্ত চাপ যোগ করছে। ফলে একটি আশঙ্কা দেখা দিচ্ছে ঢাকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার। ধরুন আগে যে পেশেন্টগুলো, যে রোগীগুলো রুটিন চিকিৎসা পেত, ধরুন ক্যান্সারের রোগীগুলো রক্ত দেওয়ার দরকার, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে রক্ত, এখন সমস্ত রক্ত কিন্তু ডেঙ্গু রোগীর জন্য জোগাড় করা হচ্ছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে, হাসপাতালগুলোতে বেড নাই। একজন প্রসূতি মা হাসপাতালে যাবে সন্তান প্রসবের জন্য, সে দুই দিকে ভয়। একটি হচ্ছে যে ওইখানে সে সিট পাচ্ছে না, বিছানা পাচ্ছে না। দ্বিতীয়ত ওইখানে যদি ডেঙ্গু রোগীর দ্বারা ক্রস ইনফেকশন ঘটে, এই যে ভয়টা। ফলে ইতিমধ্যেই আমরা জ্ঞাত যে বিভিন্ন হাসপাতালে রুটিন যে অস্ত্রোপচার হতো, আমি বেসরকারি হাসপাতালে কথা বলছি, সেগুলো বন্ধ রাখা হয়েছে, যেগুলো বন্ধ রাখা যায় আর কি রুটিন। এই কারণে যে রোগীটি অপারেশন হবে, 3 দিন অথবা 5 দিন হাসপাতালে থাকবে, সেখানে তার ডেঙ্গু রোগীর থেকে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সব মিলে যেটি দাঁড়িয়েছে, ঢাকার যে ডেঙ্গু অবস্থা ছিল তাকে যদি আমরা দুর্যোগ বলি, দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমরা মহা দুর্যোগের একটা পর্যায়ে পা দিয়েছি। এই কারণে দেখুন, একটু আগে আমরা একজন দর্শকের টেলিফোন পেয়েছিলাম, তার উপজেলাতে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু শনাক্তকরণের কিট নেই, চিকিৎসার জন্য প্রশিক্ষিত ডাক্তার নেই। ফলে কি দাঁড়াবে? এবং এটা তো ঠিক, আমরা তত্ত্বগতভাবে বলি ডেঙ্গু রোগের চিকিৎসা হচ্ছে জল চিকিৎসা, অর্থাৎ তার শরীরে কি পরিমাণ তরল পদার্থ ফ্লুইড থাকবে সেটাকে ঠিক রাখা এবং অন্য অন্য উপাদানগুলো ঠিক রাখা। এখন এই ঠিক রাখতে গেলে তো কতগুলো মাপ ঝোঁকের ব্যাপার আছে, প্রশিক্ষিত ডাক্তার ব্যতীত কিন্তু এটা ভালো পারবে না। ফলে এখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে তারা একটা প্রজেক্ট হাতে নিয়েছে সারা দেশের চিকিৎসকদের প্রশিক্ষিত করার জন্য, কিন্তু সেটি তো অনেক সময়ের ব্যাপার। ফলে এই দ্বিতীয় পর্যায়ের যে ডেঙ্গু, এটা কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থেই আতঙ্কিত করে তুলছে যে আমরা এই সময়টা আসলে কিভাবে মোকাবেলা করব। এবং সেজন্য খুব জরুরি ভিত্তিতে, আমার মনে হয় জরুরি ভিত্তিতে ঢাকার থেকে 64টা জেলায় অন্তত 64 জন বিশেষজ্ঞকে জরুরি ভিত্তিতে পাঠানো, যেন তারা সেখানে চিকিৎসকদের মানে একটা প্রশিক্ষণ দিয়ে যেন ডেঙ্গু যুদ্ধের জন্য, ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি করতে পারে। না হলে হবে কি, আমরা প্রতিরোধে ব্যর্থ হয়েছি, পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছি। প্রতিকারে যদি ব্যর্থ হই তাহলে কিন্তু জাতি একটি, এই উদ্যোগটা মনে হয় ডক্টর বিলাল আলম উনারা নিয়েছেন। আমি উনার কাছেই যাচ্ছি, অধ্যাপক ডক্টর বিলাল আলম, কি উদ্যোগ নিয়েছেন আপনারা? যে প্রশ্নটি কিংবা যে কথাটি, যে ডক্টর লেনিন চৌধুরী যে কথাটি বলছিলেন যে প্রতিটি জেলাতে যদি স্পেশাল ডক্টররা গিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করে, অন্তত এই অবস্থাটাকে কীভাবে পাড়ি দেওয়া যায়, কিভাবে রোগীর সেবা দেওয়া যায়, রোগীকে আপনার ডেঙ্গু আক্রান্ত রোগীকে শুশ্রূষা করা যায়, সে ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমি মেডিসিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্লাস আমি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সভাপতি। আমাদের এই মেডিসিন সোসাইটির 1000 বিশেষজ্ঞ মেম্বার, জি, এরা কিন্তু ডিপ্লোমা প্রাপ্ত না, এরা FCPS অথবা MRCP অথবা MD ইন্টারনাল মেডিসিন। আমাদের দেশে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত। আমাদের দেশে 36টি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, আর প্রাইভেট মেডিকেল কলেজ মিলে প্রায় 106টি মেডিকেল কলেজ। আমি ডক্টর লেলিনের কথার উত্তর দিচ্ছি। আজকে এই 5 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি অফিসের নির্দেশনায় আমাদের সোসাইটি অফ মেডিসিনের পক্ষ থেকে 13টি মেডিকেল কলেজে, বড় মেডিকেল কলেজ, সেটা স্টার্ট হয়েছে আপনার কক্সবাজার থেকে আরম্ভ করেছি আমরা, দিনাজপুর মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী, রংপুর, তারপরে খুলনা, এদিক দিয়ে আপনার ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম, এই 13টি মেডিকেল কলেজে আমরা 3 জন করে আমাদের প্রফেসর দিয়েছি, প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর নিচে নয়। এই 3 13 39 জন আজকে একযোগে এই 13টি মেডিকেল কলেজে, ওই মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার, ওই মেডিকেল কলেজের চতুর্পার্শ্বে সমস্ত ডিস্ট্রিক্টের সিভিল সার্জন
এবং আমি সোসাইটি অফ মেডিসিনের প্রেসিডেন্ট হিসেবে আমি মন্ত্রণালয় এবং ডিজি হেলথকে রিকোয়েস্ট করেছিলাম যে ঈদে যেহেতু আমাদের এই ঢাকা শহর থেকে কমপক্ষে 1 কোটি মানুষ ঢাকার বাইরে ছড়িয়ে পড়বে এবং আমরা আশঙ্কা করছি যে এখানে অ্যারাউন্ড 1 লাখ, ইট মে বি 2 লাখ, ইট মে বি 50,000, ইট মে বি 5 লাখ মশার কামড় খেয়ে যাবে। এবং আমরা জানি মশার কামড় খাওয়ার পর এরকম মশার কামড় খাচ্ছে, কারণ আমাদের হসপিটালের যে অ্যাডমিশন সেটাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে 700-র উপরে ভর্তি আছে, আমার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 400-র উপরে ভর্তি আছে, শহীদ সোহরাওয়ার্দীতে প্রায় 300-র উপরে ভর্তি আছে। অনেক হাসপাতালে দেখা যাচ্ছে লেখা আছে আর রোগী ভর্তি করার মতো না অবস্থা। এই জিনিসটা টোটালি মিথ্যা, কারণ মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন সরকারি মেডিকেল কলেজে কোনো অবস্থাতেই, আমি প্রাইভেটের কথা প্রাইভেটে তো তাদের সিট সংখ্যা লিমিটেড, তাদের মানে বেড লিমিটেড, কিন্তু সরকারি হাসপাতালে দেখেন ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী এবং মুগদায় আমাদের মেডিসিনের বেড সংখ্যা ঢাকা মেডিকেল কলেজে 550, সলিমুল্লাহ 300। হাঁটার জায়গা নেই, মানে এখানে ভর্তি যে পরিমাণ রোগী আছে সেখানে বেড, ফ্লোর, বারান্দা পর্যন্ত প্যাকড। এই মুহূর্তে সলিমুল্লাহ মেডিকেল কলেজে 100 বেডের একটা ডেঙ্গু ওয়ার্ড সরকার চালু করেছে। ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজে যে সমস্ত বেড অন্যান্য ডিপার্টমেন্টে আনইউজড আছে, মন্ত্রণালয়ের নির্দেশে সেটা ডেঙ্গু রোগীদের ভর্তির জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যেটা, এটা 1000 বেড রেডি করা রাখা হয়েছে, যখন প্রয়োজন হবে সেখানে বেড দেওয়া যাবে। তারপর গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট যেটা আছে সেটা রেডি রাখা হয়েছে, এবং মানে এনআইসিবিডিতে বেড রেডি রাখা হয়েছে, যখনই দুর্যোগ বাড়বে তখন এখানে দেওয়া যাবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা এই ডেঙ্গুর চিকিৎসা যদি সঠিক সময়ে রোগী আমাদের কাছে আসে, একজন রোগীও কিন্তু মারা যাওয়ার কথা নয়। যে সমস্ত রোগী ডকুমেন্টেড 18 জন মারা গিয়েছে, তারা আমাদের কাছে যখন এসেছে তারা অলরেডি মানে ডিকম্পেনসেটেড, মানে যে শক সাধারণত ফিরে না, এই সমস্ত শক নিয়ে আমাদের কাছে। এর মধ্যে তো চিকিৎসকও মারা গেছেন। হ্যাঁ, চিকিৎসক মারা গেছে, চিকিৎসকও একজন রোগী, সেও ওই একই জিনিস করেছে। সে আগে অবহেলা করেছে, জ্বর এরকম ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবং যেমন আমাদের একজন সিভিল সার্জন যে মারা গিয়েছেন মৌলভীবাজারের, সে ঢাকা থেকে হবিগঞ্জের, সে ঢাকাতে আক্রান্ত হয়েছে এবং তার মানে চাকরির ইয়ের জন্য সে ওখানে চলে গিয়েছে, তার ফ্যামিলি টোটাল মানে ঢাকায়। সেখানে 3 দিন জ্বর নিয়ে সে অফিস করেছে, এবং জ্বর নিয়ে যখন তার ফ্লুইড লিকেজ, আমরা বলি যে ডেঙ্গু উইথ মানে সিভিয়ারিটি মানে ওয়ার্নিং সাইন হলে পরে 6 থেকে 10 ঘন্টার মধ্যে তাকে ফ্লুইড দিতে হবে। কারণ আমরা জানি আমাদের শরীরের রক্তের নালীর মধ্যে 5 লিটার রক্ত থাকে, এর মাঝখানে যদি তরল পদার্থ 2 থেকে 3 লিটার আপনার 6 ঘন্টার মাঝখানে বেরিয়ে যায়, এই ডিউ টু মানে ডেঙ্গু ইনফেকশন, 6 থেকে 10 ঘন্টার মাঝখানে তাকে অন্তত 3 থেকে 4 লিটার, কোনো ক্ষেত্রে 5 লিটার ফ্লুইড তাকে দিতে হয়। এই ফ্লুইডটা যখন দেওয়া না যায় তখনই কিন্তু এই বিপর্যয়টা ঘটে। এই যে নেগলিজেন্সি, যে ডেঙ্গু উইথ মানে ওয়ার্নিং সাইন, আমরা বারবার কিন্তু আপনাদের মাধ্যমে পেপারের মাধ্যমে সমস্ত মেডিকেল কলেজে লিফলেট এবং সমস্ত কিছুতে আমরা বুঝাইতে চেষ্টা করছি যে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন যখনই থাকবে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। এবং এই ট্রিটমেন্ট কিন্তু সোজা, কিন্তু এটা প্র্যাকটিস। লেলিন ভাই বলেছেন যে ঢাকার বাইরে এরা এক্সপার্ট না। আমরা আজকে 13টা মেডিকেল কলেজে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি। এবং একটি ফোন আছে, ফোনটি নিয়ে আবার আসবো। দর্শক নাম বলে আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে হুমায়ুন কবির বলছিলাম। হুমায়ুন কবির বলুন। এই যে টক শো শুনতেছি আর কি, ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে। সবাই বলতেছে যে ঢাকা ঢাকা ঢাকা, কিন্তু এইটা যে সারা বাংলাদেশে ছড়ায় গেছে, আমাদের খুলনায় এর কোনো প্রতিকার নেই। 2 বছর ধরে আমি দেখতেছি এখানে কোনো ওষুধের সিটি কর্পোরেশনের লোক আসে নাই। একদিন শুধু আসছে বাড়িতে, উনি হয়তো ফোন করে নিয়ে আসছিল, ওনার বাড়িতে চিটায় আর কোনোখানে দেয় নাই আর কি। তো এইটার কি আমরা জনগণ সাধারণ মানুষ কি আমরা এইটার প্রতিকার
কবে পাবো? যে সাধারণ মানুষ কবে প্রতিকার পাবে, ছোট্ট করে যদি বলেন। এটা আমি যদি এটার প্রশ্নের উত্তর দিই, সেটা হলো সিটি কর্পোরেশন এই ওষুধ ছিটাবে, মশা মারার জন্য সিটি কর্পোরেশন এন্টাইটেল, কিন্তু তারপরেও আমি বলবো, আমি ডাক্তার হিসাবে, যদিও আমার সেই পার্টটা আমার নয়, শুধু সিটি কর্পোরেশন এটাকে ট্যাকেল দিতে পারবে না। এটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা গ্রো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা। আমি আবারও আপনার কাছে একটি প্রশ্ন করি, যেটা সবারই আসলে বারে বারে বলাই প্রয়োজন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় কি, মানে একেবারে আতঙ্কিত না হয়ে, যেটা খুব সাধারণভাবে কি করণীয় সাধারণ সংক্ষেপে যদি বলেন। এর সংক্ষেপে হলো যে, যেহেতু ডেঙ্গু ঢাকায় প্রথম মানে ছড়িয়ে পড়েছে, ঢাকার থেকে এটা 64 ডিস্ট্রিক্টে যাচ্ছে। এখন প্রথম হলো যে ডেঙ্গুর কয়েকটা স্টেজ আছে, অ্যাসিমটোমেটিক, মোর দেন 50% কোনো সিমটম হয় না, অতএব তাদের চিকিৎসার কোনো প্রয়োজন হয় না, তারা প্রাইমারি। তারা যখন আবার এফেক্টেড হবে আগামী বছর, তখন তাদের সিমটমটা বেশি করে হবে। যেগুলি সিমটোমেটিক, এইগুলির মধ্যে এর ক্রাইটেরিয়াতে আমরা বলি জ্বরের সঙ্গে কি থাকতে হবে? জ্বরের সঙ্গে মাথা ব্যথা, জ্বরের সঙ্গে চোখ ব্যথা, জ্বরের সঙ্গে মাসলে ব্যথা, জ্বরের সঙ্গে ব্যাকএক, এবং জ্বরের সঙ্গে অন্যান্য যে জিনিসপত্রগুলি আছে, এইগুলি যদি থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হবে। সে প্যারাসিটামল খাবে, সে অ্যান্টিহিস্টামিন খাবে, সে বেশি করে পানি খাবে, তার কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না। যদি এই জ্বরের সঙ্গে এই সমস্ত সিমটমের সঙ্গে ওয়ার্নিং সাইন থাকে, এগেইন আই এম টেলিং ওয়ার্নিং সাইন, ওয়ার্নিং সাইন 1 নাম্বার হলো যদি তার পারসিস্টেন্ট বমি হচ্ছে, পানি খাইতে পারতেছে না, ওয়ার্নিং সাইন। তার ডায়রিয়া হচ্ছে, পেটে ব্যথা, হাতে মানে পেটের মধ্যে ধরলেই ব্যথা, ওয়ার্নিং সাইন। তার লিভার এনলার্জ হয়েছে, ওয়ার্নিং সাইন। গত 6 ঘন্টায় তার প্রস্রাব হয় নাই, ওয়ার্নিং সাইন। তার নাক দিয়ে অল্প রক্ত পড়েছে, গাম ব্লিডিং হয়েছে, তার পেশাবের সঙ্গে রক্ত গিয়েছে, তার পায়খানার সঙ্গে রক্ত গিয়েছে, কালো পায়খানা হয়েছে, অথবা রক্ত বমি হয়েছে, ওয়ার্নিং সাইন। তার পালস ফিবল হয়ে গেছে, তার কোল্ড কামি স্কিন, তার পেরিফেরি ঠান্ডা হয়ে গেছে, ওয়ার্নিং সাইন। মাথার থেকে যদি আমরা আরম্ভ করি, সে ড্রাউজি হয়ে গেছে, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, অথবা সে অজ্ঞান হয়ে গেছে, দিস ইজ ওয়ার্নিং সাইন। সাথে তাকে বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ করে আমি বলি মেডিকেল কলেজের যে কোনো মেডিকেল কথা বলছেন, কি ধরনের ফ্লুইড এটা? এইটা ফ্লুইড আমি বলি যে আমাদের সরকারি সাপ্লাই যে 2টা ফ্লুইড আছে, নরমাল স্যালাইন এন্ড 5% ডিএনএস, এটা সাফিসিয়েন্ট এবং সরকার হিউজ পরিমাণ সাপ্লাই দিয়েছে। এবং এটা যদি সঙ্গে সঙ্গে আমরা আমাদের মানে প্রোটোকল অনুযায়ী যদি তার ফ্লুইড দিতে পারি, তাহলে একটি রোগীও মরার কথা নয়। জি, ধন্যবাদ। ডক্টর কবিরুল বাশার, জি, সারা দেশে তো ডেঙ্গু ছড়িয়ে গেছে, এখন করণীয় কি? আসলে এই মুহূর্তে যেটা করণীয় আমি মনে করি, গতকাল প্রথম আলোতে আমার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল, আমি সেখানেও বলেছি যে আসলে এখন মানে এখন দোষারোপ করার সময় নাই, এখন হচ্ছে আমাকে নিজে বাঁচতে হবে। আসলে আমরা কেউই কিন্তু জানি না যে আমি কালকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি কি হচ্ছি না, হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন প্রথম হচ্ছে যে আমি যদি নিজেকে সেভ করতে পারি, সবাইকে বলবো, আমি দর্শক শ্রোতা যারা আছেন, নিজেকে সেভ করেন, আপনার পরিবারকে সেভ করেন। কিভাবে করবেন? আপনার বাড়ির আশপাশে আপনি একটু ঘুরে দেখেন, আপনার বাড়ির আশপাশে আপনার যে ছাদটি রয়েছে, অথবা আপনার যে বাথরুমে যে কমোডটা যদি ব্যবহার না হয় 10 দিন বা 7 দিন, ইভেন কমোডের মধ্যে কিন্তু হতে পারে, আপনার ঘরটা, আপনার ঘরের বাইকটা, ইভেন আপনার বাড়ির চারপাশটা আপনি একটু ঘুরে দেখেন, আপনার ছাদটা একটু ঘুরে দেখেন। যদি দেখেন কোথাও কোনো পাত্রে পানি জমে আছে, আপনি এটা ফেলে দিন, পাত্রটাকে উল্টা করে রাখুন, যেন কোনোভাবে এখানে পানি জমতে না পারে। দোষারোপের সময় এখন আর নাই। আপনি মেয়র, আপনি পৌরসভার লোকজনকে দোষারোপ করছেন, আমি দোষারোপ করছি, কিন্তু আমি নিজেই মরছি। আমি নিজে বাঁচি, পরিবার যদি বাঁচে তাহলে সমাজ বেঁচে যাবে, সমাজ বাঁচলেই দেশ বেঁচে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম টোটকা, বিভিন্ন রকম পরামর্শ ছড়িয়ে পড়ছে, যেমন গায়ে আপনার নারকেল তেল মাখুন, সরষের তেল মেখে রাখুন, কমোডে হারপিক ঢালুন, ব্লিচিং ঢালুন। এই যে এই থেকে তো সমাধান আসলে পাওয়া যায় না। কি মানে এটা নিশ্চয়ই সেরকম প্রচারণা কিংবা আপনার মানে অপপ্রচার কিছু তো একটি এখানে আছে। আসলে আমরা খুব মানে সিম্পল জাতি, তো খুব মানে বিশ্বাস সহজেই বিশ্বাস করি। এবং বাঙালি যখন ভীত সন্ত্রস্ত হয়, তখন যে কবিরাজি ট্রিটমেন্ট খুঁজে বের করে,
এখন ধরেন এই প্রত্যেকটাই হচ্ছে ফেক, প্রত্যেকটাই ফেক। আশ্চর্যজনকভাবে এগুলো ছড়ানো হয়েছে। হারপিক, ব্লিচিং, পরিবেশ ধ্বংসের একটা চক্রান্ত, এসব তো থাকেই। ইভেন আমি মেয়র মহোদয়কে আমি আজকে জিজ্ঞেস করছি ডাইরেক্ট যে আপনার মতো একটা লোক কিভাবে আপনি ঝাড়ু দিতে নামলেন এই মুহূর্তে। মেয়র মহোদয় তার সেই ছবিটা আমাকে বের করে দিছে। সে 15ই ফেব্রুয়ারি 2018 সালের ছবি। সে তখন মেয়র হয়নি, সে তখন বিজিএম এর সাবেক প্রেসিডেন্ট। সে অবস্থায় সে ঝাড়ু দিয়েছিল রাস্তা, সে কিন্তু তখন মেয়র হয়নি। সেই ছবিটা দিয়ে ফেসবুক এখন তাকে ট্রল করা হচ্ছে। সে ডাইরেক্ট আমাকে সেটা বের করে দিয়েছে। আসলে শুধুমাত্র মানে গেম খেলার দরকার নাই, আসলে শুধু শুধু দেখেন একটা ছবি, এই ছবিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। মেয়র আতিকুল ইসলাম সে ঝাড়ু দিচ্ছে, আসলে সেটা হচ্ছে 18 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখের দিলে ছবি। তো অসুবিধা নাই তো, মানে ট্রল এবং ওই করার ঝাড়ুটা সময় না তো কিন্তু ঠিক এটা। ছিল তখনকার সময়ের জন্য, ওই ঝাড়ুটা ঠিক ছিল। এটা এখন ডেঙ্গুর সাথে এটাকে মিলানো হয়েছে। এখন তো ঝাড়ু দেওয়ার সময় না, এখন হচ্ছে পাত্র রিমুভ করার সময়। করলেই তো পাত্র মানে কিভাবে জমা remove পানিকে ফেলে পানি দিতে হবে। ফেলে দিতে হবে, পরিষ্কার করতে হবে, আর বাড়ির আশেপাশটা পরিষ্কার করতে পরিষ্কার হবে। করতে হবে। জি, সেপ্টেম্বর 2017 থেকে ফেব্রুয়ারি 2018 পর্যন্ত আইসিডিডিআরবি একটি গবেষণা পরিচালনা করে দেখতে পায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া জীবাণুবাহী এডিস এবং কিউরিক্স মশা ইতিমধ্যে ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। তারা এখন আসলে এখানে একটা গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করতে পারে, কিন্তু এখানে গবেষণা কিন্তু রিসার্চ অর্গানাইজেশন গবেষণা করবে, সেটাকে আমি শ্রদ্ধা রেখে বলছি। সিটি কর্পোরেশন যে 3টা কম্বিনেশনের ইনসেক্টিসাইড ব্যবহার করে, টেট্রামেথিন, পারমেথিন এবং এসবায়োলেথ্রিন, এটা 3 রকম কাজ আছে। একটা হচ্ছে নকডাউন ইফেক্ট, একটা কিলিং ইফেক্ট, আর একটা হচ্ছে অ্যাক্টিভেটিং ইফেক্ট। এই 3টা ইফেক্টকে কম্বাইন করে তারপরে মশাটাকে ফেলে দিবে, অ্যাক্টিভেট করবে, ফেলে দিবে, তারপর মেরে ফেলবে। এখন ধরেন আইসিডিআরবি এখান থেকে একটা এজেন্ট পারমেথ্রিন সেটা নিয়ে গবেষণা করেছে একটা, এবং এটা সিডিসি প্রটোকলে করছে। সিডিসি প্রটোকল কিন্তু ডব্লিউএইচও প্রটোকল এক না, আলাদা। এখন সিডিসি প্রটোকলে একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি গবেষণা করবেন, সেটা দিয়ে আসলে সত্যিকার অর্থে বলে দেওয়া যায় না যে একটা যেটা কার্যকর না কিংবা অকার্যকর। এটা বলে দেওয়াটা কিন্তু একটা বিরাট ধকল কিন্তু হয়ে গেছে, কারণ মহামান্য আদালত পর্যন্ত এই কারণে তাদের বিরুদ্ধে রুল নিষেধ জারি করেছে। এখন ধরেন যদি 3টার কম্বিনেশন টেস্ট করে আইসিডিআরবি বলে দিত যেটা অকার্যকর, তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু আমি একজন 3টার কম্বিনেশন ব্যবহার করেই কি ওষুধটা ছিটানো হয়? 3টার কম্বিনেশন ব্যবহার করে ওষুধটা ছিটানো হয়। আমি একজন গবেষক না, হিসেবে পরিমাণগুলোকে ঠিকমতো যখন মেশানো হয়, পরিমাণগুলো কি সঠিকভাবে এটা আসলে মেশানো হয়? রেডি ফর ইউজ আসে, জি। এটা একদম রেডি ফর ইউজ Ready হয়ে আসে। রেডি হয়ে আসে। তবে আমি এরকমও পেয়েছি বাংলাদেশে অনেক কিছুই ঘটে, আপনার রেডি ফর ইউজ হয়ে যে জিনিসটা আসার কথা হয়তো সেই জিনিসটা আসে নাই, এমন হতে পারে। মানে সেখানেও প্রশ্ন থেকে যায়। সেখানে কিন্তু প্রশ্ন আমার আছে। কিন্তু এই যে 3টা ইনসেক্টিসাইড আপনার নিজের আপনার বিশ্লেষণ কি, যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে কিংবা হচ্ছে সেগুলোর ব্যাপারে আপনার বিশ্লেষণ? যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একটা সোসাইটিতে বাস করি, সেই সোসাইটিতে আমি এই 3টা কম্বিনেশন ব্যবহার করছি, কাজ করছে। সেটা ঢাকার বাইরে, আমি সাভারে থাকি, সাভারে আমার একটা সোসাইটি আছে, সেই সোসাইটির ভিতরে আমার বাসা। এই 3টার কম্বিনেশন আমি ব্যক্তিগতভাবে আমাদের সোসাইটির উদ্যোগে আমি ব্যবহার করছি, কাজ করছে। নগরে কাজ নাও করতে সেটা পারে, তো আপনি ব্যক্তিগতভাবে সেটাও সংগ্রহ করে করছেন, কিন্তু সিটি কর্পোরেশন যেটা ব্যবহার করছে, সিটি কর্পোরেশন এটা কাজ নাও করতে পারে। সেটা আবার অনেকে বলছে যে রেজিস্ট্যান্স পাওয়ার গ্রো করে, যার না না, কারণে উনি নাকি যেমন বললেন এটা মশাটা- আসলে খুব একটা সঠিক হয়তো নয়। আপনার এটা একটা, যেহেতু আইসিডিআরবি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, সেই ক্ষেত্রে আমি ওটা সঠিক নয় সেটা আমি বলতে চাই না, তবে এটা কমপ্লিট না, ইনকমপ্লিট। আর আপনাকে কমপ্লিট করতে গেলে 3টা প্রোডাক্ট সিটি কর্পোরেশন যেভাবে করে ঠিক এভাবেই টেস্ট করা দরকার ছিল। জি, ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন আছে, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আমার ওয়াইফের একটা লক্ষণ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যদি একজন ডাক্তার। আপনার নামটি বলুন এবং কোত্থেকে ফোন করেছেন, কোথা থেকে ফোন যে করেছেন? আমি কল্যাণপুর থেকে, ঢাকা কল্যাণপুর থেকে ফোন করছি। কি নাম কি আপনার? আমার নাম সালাউদ্দিন। সালাউদ্দিন সাহেব বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। জি সালাউদ্দিন সাহেব। আমি কি একটু বলবো স্যার? জি বলুন প্লিজ। স্যার, আমার ওয়াইফ বয়স 35, গত 30 তারিখ সকাল 10টার দিকে ওনার জ্বর এবং শরীর ব্যথা। আমি ওনাকে বিকাল বেলা একজন ডাক্তার দেখালাম, এসোসিয়েট প্রফেসর। উনি প্রথম দেখে বললো যে আপনার ওয়াইফের হয়তো বা ডেঙ্গু। তারপরে উনি আমাদেরকে কিছু টেস্ট করতে দিলেন। টেস্টের রেজাল্টে পরের দিন সকালবেলা আমরা টেস্টের রেজাল্ট পাইলাম, ওই জায়গায় আসছে ডেঙ্গু নেগেটিভ। জি, ডেঙ্গু নেগেটিভ।
তো উনি বললো যে যেহেতু ডেঙ্গু নেগেটিভ, আপনার তেমন কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, যদি জ্বর হয় না পার রেপিড খাবে। হ্যাঁ, তারপরে 2 দিন পরে শরীরে কিছু সুপ দাগ আসলো, মাথা ব্যথা করতেছে, তারপরে বসন্তের চিকেন পক্সের মতো গোটা উঠলো। তো আমরা আবার ওনার কাছে গেলাম 3 তারিখে। 3 তারিখে গিয়ে ওনাকে দেখালাম। উনি বলল আপনার তো আসলে বোধহয় চিকেন পক্স হয়েছে। চিকেন পক্সের এগেনস্টে উনি আমাকে যেটা বলছেন ওয়াইফকে, উনি অ্যান্টিবায়োটিক দিচ্ছে, স্যাপসিরি দিচ্ছে 200 ml। তারপরে সে ব্লিরা পক্স বোধহয় SR 50 ml, রাইনলিন 10 ml, এই ওষুধগুলো খাইতে দিচ্ছে। এর মধ্যে উনি ডায়াবেটিসের কিছু, আমরা বই করছি ডায়াবেটিসের, এই কারণে কিছু টেস্ট করতে দিচ্ছি। এই টেস্টগুলো আমরা গতকাল পাই, আজকে সকালবেলা পাই। আজকে সকালবেলা যাওয়ার পরেই উনি যেটা বলতেছে রিপোর্ট দেখে হয়েছে চিকিৎসা তো ভুল হয়ে গেছে, আপনার তো ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু কেমন ভাবে? এখানে স্যার যখন এখানে আছে, আমি যখন 31 তারিখে টেস্ট করি তখন প্লাটিলেট লেভেল ছিল 2,96,296, মানে 2,96,000। আর আজকের রেজাল্ট দেখাচ্ছে 79,000। উনি আজকে যেটা করছে আরো 2টা টেস্ট করে দিচ্ছে, 3টা টেস্ট, এই হেমাটোলোকাল স্প্লিট, একটা HCT, আর একটা হচ্ছে প্লাটিলেট কাউন্ট PC, আর দিচ্ছে NT ডেঙ্গু IgM এন্ড IgC। এই টেস্টগুলো আমি দিয়েছি, আমরা করতেও দিয়েছি, রেজাল্টটা পাই নাই। উনিকে আমার ওয়াইফকে কিন্তু হাসপাতালে ভর্তি করেন নাই। আর ওই যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরের থেকে 2 দিন আগে খাওয়ার পরের থেকে পেট ব্যথা ছিল। আজকে যখন গেছে ডাক্তার ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়া বন্ধ করে দিল, কিন্তু ওনার এই মুহূর্তে পর্যন্ত ওনার পেট ব্যথা আছে, পেটটা কিন্তু স্বাভাবিক থেকে একটু ফুলা। আপনি কোন যে ডাক্তার দেখিয়েছেন তার নামটি যদি বলতেন। আমার কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি চিকিৎসাটা দিব প্রচন্ড রকম ভাবে আমাকে মিসগাইড করা হয়েছে। আপনি এই মুহূর্তে কোনো ডাক্তারের সাজেশন আপনি যে ডাক্তারকে দেখিয়েছিলেন, যে ডাক্তারের সাথে আপনি গিয়েছিলেন, টেস্ট করেছিলেন, ওনার নামটি বললে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারি। ডাক্তারের নাম বলবো স্যার? বলেন, সমস্যা কি? ডাক্তারের নাম জাহাঙ্গীর আলম সরকার। ডাক্তার সাহেব আমি বলি, আপনি যদি বলেন যে ওনার সিম্পটমগুলো এবং ধন্যবাদ। কি হয়েছিল। আসলে এটি খুব দুঃখজনক কথা, ডেঙ্গুর চিকিৎসা এত কঠিন নয়। ডেঙ্গুর চিকিৎসা কিন্তু খুব সিম্পল, এবং এটার জন্য আমি মনে করি না চিকিৎসকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার দরকার। এটা সাধারণ মানুষকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সচেতন হওয়া দরকার, ডেঙ্গু চিকিৎসার জন্য চিকিৎসকদের সচেতন হতে হবে, এটি খুব জরুরি। চিকিৎসকদের সচেতন অবশ্যই সচেতন হতে হবে, কারণ বাংলাদেশে এই ব্যাপক হারে ডেঙ্গু যখন হচ্ছে, যে কোনো জ্বর, আগে আমরা ভাইরাল ফিভার মনে করে অনেক জ্বরকে শুধু প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিতাম, তাকে কোনো ফলো আপের দরকার পড়তো না। এমনকি টাইফয়েড ফিভার হলেও যদি আপনি তাকে ভুল করেও থাকেন, তাহলে তার কনসিকুয়েন্স কোনো মর্টালিটি হতো না, অর্থাৎ ডেথ হতো না। তার কিছুদিন পরে হয়তো আবার অন্য ওষুধ চেঞ্জ করে দিয়ে তাকে ভালো করতে হতো। এরকম অনেক জ্বরের কারণ আছে যেগুলোকে আমরা পরবর্তীতে আস্তে ধীরে চিকিৎসা করলেও চলতো। কিন্তু ডেঙ্গু এমন একটি বিষয় যেটি আমাদেরকে যত্ন করে সচেতনভাবে চিকিৎসা করতে হবে। এই যে ডাক্তার সাহেব প্রথম যেই পরীক্ষাটি করে নেগেটিভ পেলেন ডেঙ্গুর, সেটি যদি তিনি অ্যান্টিজেন করে থাকেন তাহলে নেগেটিভ না হওয়ার কথা। তিনি যদি অ্যান্টিবডি করে থাকেন তাহলে প্রথম দিকে তো নেগেটিভ হবেই, ডেঙ্গু রোগীর হওয়ার পরেও তার নেগেটিভ হবে। সুতরাং ডাক্তার সাহেবের এটিতে সচেতনভাবে মনে রাখা দরকার যে এই রোগীটা ইট মে বি এ কেস অফ ডেঙ্গু। এটা মাথায় রেখে তাকে রোগীটাকে ফলো করতে হবে, পরবর্তী পরীক্ষাগুলো করতে হবে, এবং চিকিৎসা দেওয়ার সময় এটি সকলে জানে, সাধারণ মানুষ জানে যে এখন অ্যাসপিরিন খাওয়া ঠিক নয়, চট করে স্টেরয়েড খাওয়া ঠিক নয়, যেগুলো রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এ ধরনের কোনো ঔষধ খাওয়া উচিত না। এটা সাধারণ মানুষ জানে, চিকিৎসককেও জানতে হবে। কোনো চিকিৎসক যদি না জানে এটি তার নিজস্ব ফল্ট। এটি কিন্তু আমি মনে করি না চিকিৎসা বিজ্ঞানের এত অ্যাভেলেবিলিটির ঘাটতি আছে। আপনি এটা পত্রপত্রিকায় আছে, এটা রেডিও টিভিতে বলা হচ্ছে, এটি ইন্টারনেটে পাওয়া যায়, এটি কোনো কঠিন বিষয় নয়। আমি যে জিনিসটা মনে করতে চাই, মন্ত্রণালয় তো একটি গাইডলাইনও তৈরি করেছে। হ্যাঁ, হাসপাতালে গাইডলাইন আছে। গাইডলাইন এত ইজি যে আপনি নিজেও পারবেন, এটি কোনো কঠিন কাজই নয়। ডাক্তার সাহেব, আমি মনে করি না আমাদের যিনি জনাব সালাউদ্দিন, উনি যে ফোন করেছিলেন, এই সিমটমের কথা কিন্তু আমরা প্রায় শুনছি যে জ্বরের পরে
পক্স নয়, কিন্তু পক্সের মতো শরীরে ফোসকার মতো হয়ে দানা যাচ্ছে। পড়ে, দানা হয়ে দানা যাচ্ছে রেশ এবং হয় 3-4 দিন চামড়ায়। একটা আপনার এরকম হচ্ছে, এবং এটাকে অনেক সময় ডাক্তারদের দেখানোর পর থেকে ভাইরাল ইনফেকশন বলছে ওনারা, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা আসলে ডেঙ্গু কিংবা প্লাটিলেট কমে যাচ্ছে। এই বিষয়টাকে কি এখন বলবেন? আমাদেরকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ধরনের এটাও একটা symptom। স্পটেড ফিভার যদি থাকে তাহলে এটা ডেঙ্গু হতে পারে, স্পট না থাকলেও ডেঙ্গু হতে পারে। যেটি প্রফেসর বিল্লাল বললেন যে ম্যালেজ হওয়া, একটু ব্যথা করা, বমি বমি লাগা, বমি যখন হবে কোনো রোগীর এখন, তাহলে ধরে নিতে হবে যে তার ফ্লুইড ডেফিসিয়েন্সি হতে পারে, তাকে ফ্লুইড রিপ্লেস করতে হবে। যেটি বিল্লাল বললেন যে এটির জন্যে আসলে চিকিৎসাটা আমি মনে করি যে প্রফেসর আমাদের ডাক্তার লেনিনও বলেছে যে গ্রাম থেকে শহরে আসতে হবে। যে রোগীর কোনো কমপ্লিকেশন নেই, কার্ডিয়াক প্রবলেম নেই, লিকেজ নেই, ভলিউম ঘাটতি হচ্ছে না, হিমোরেজ হচ্ছে না, তার অন্য কোনো কমপ্লিকেশন নেই, শুধু জ্বর ভালো করার জন্য গ্রাম থেকে কোনো রোগী ঢাকা শহরে আসা উচিত নয়, এবং এটি চিকিৎসকদের রেফারও করা উচিত। যেটি করা দরকার চিকিৎসককে এটি অবজারভেশন রাখতে হবে, ফলো আপ করতে হবে। এটির জন্য রোগীদেরকে ভয় দেখানোর কোনো কারণ নেই। আমি মনে করি আপনার টিভি থেকে এই মেসেজটা যাওয়া উচিত যে সব রোগীকে চট করে ঢাকা শহরমুখী করা উচিত নয়। এটি চিকিৎসা এত কঠিন কাজ নয়। যেটি দরকার চিকিৎসকের অবশ্যই রোগীর ব্যাপারে সচেতন থেকে তাকে ফলো আপ করে যেখানেই থাকুক, আইদার হাসপাতালে থাকুক অথবা এটি বাসায় থাকুক, যেখানে থাকুক, যত্ন সহকারে রোগীকে ফলো আপ করতে হবে। ধন্যবাদ ডাক্তার বিল্লাল আলম। আচ্ছা, আমি আসলে এখনকার করণীয় কি এবং ওই রোগীটাকে আমি একটু হেল্প করছি। সেই ডাক্তার সে বলছে অ্যাসোসিয়েট প্রফেসর, কারণ প্রায় 43টা সাবজেক্ট আছে। জি, মেডিসিনের কোনো অ্যাসোসিয়েট প্রফেসর এই করার কথা না। আর সে যেটা করছে সেটা কিন্তু ঘটনাটা সত্য। প্রথম 1 থেকে 4 দিন পর্যন্ত NS1 পজিটিভ হওয়ার কথা। জি, এর মধ্যে একটা পার্সেন্টেজ আমরা পাচ্ছি NS1 নেগেটিভ ডেঙ্গু। সো এই মুহূর্তে আমার হাতে আছে শুধু ব্লাডের কাউন্ট, CBC। এটা আমাদের সমস্ত মেডিসিনের প্রফেসর জানে। CDCর মাঝখানে WBC কাউন্ট, হেমাটোক্রিট লাগে না, ইয়েস, WBC কাউন্ট, হেমাটোক্রিট এবং প্লেটলেট, এই তিনটা দেখে আমরা ওই NS1 নেগেটিভ হলেও আমরা বলে দিতে পারবো এটা ডেঙ্গু, একদম ক্লিয়ার। এই সিমটমটার কথা যদি আপনি বলেন, এই সিমটম হলো যে এগেইন ক্লিনিক্যাল, অনেক জায়গায় ইনভেস্টিগেশন নাই। তার যদি জ্বর থাকে, তার যদি মাথা ব্যথা থাকে জ্বরের সঙ্গে, চোখে যদি ব্যথা থাকে, মাসল এক থাকে, কোমরে ব্যথা থাকে, কিন্তু প্রায়শই আমরা শুনছি এরকম নাও যে থাকতে আপনার পারে, শরীরে এরকম না থাকলেও হতে পারে। প্রথমে মনে হচ্ছে যেন পক্স, তারপর মনে হচ্ছে ফোসকার মতো সারা শরীরে। টিপিক্যাল ফিচার, কিন্তু এর সঙ্গে প্রথম 2 দিন রেশ, কেমন রেশ? ডিফিউজ রেশ। আমরা কি করি যে নখের নিচে এরকম চাপ দিয়ে সাদা হয়ে যায়, আবার ছেড়ে দিই। 2 সেকেন্ডের বেশি যদি লাগে তাহলে আমরা বলবো যে এটার পজিটিভ। আর আমরা এটাও করি না, হাতের মাঝখানে, বুকে, পিঠে, হাতের মাঝখানে এরকম চাপ দিয়ে ছেড়ে দিলে যদি ওটা রিফিল করতে 2 সেকেন্ডের বেশি লাগে, এটা পজিটিভ। আর আমাদের একটা টর্নিকেট টেস্ট আছে, এটা যদি পজিটিভ হয়, এই 2টা হইলে আমরা ক্লিয়ার বুঝি। এবং এই শিক্ষাগুলি হাতে কলমে কিন্তু আজকে 13টি মেডিকেল কলেজে হাজার হাজার ডাক্তারকে দেওয়া হয়েছে। ও যে উনি যে দর্শক যেটা বলেছেন কথাটা সত্য, সেটা ডেঙ্গু। কিন্তু র্যাশ হয়েছে, সেটা র্যাশ বিভিন্ন ধরনের র্যাশ হইতে পারে। এটা পেটিচি হইতে পারে, আমাদের মেডিকেল টার্ম, ছোট হইতে পারে, বড় হইতে পারে, মাঝারি হইতে পারে, কনফ্লুয়েন্ট হইতে পারে, সারা শরীর লাল র্যাশ হইতে পারে, একাইমোসিস বলি আমরা। এটা হয়েছে, ওই ডাক্তার কনফিউজড হয়ে গেছে, মনে করছে এটা চিকেন পক্স। কিন্তু তারপর যখন আমার ব্লাড কাউন্ট করেছে, প্লেটলেট কমে গেছে, WBC কাউন্ট তার কমে গেছে, লিকোপেনিয়া হয়ে গেছে, তার হেমাটোক্রিট আইদার বেড়েছে অথবা কমেছে, ক্লিয়ার ইট ইজ মানে ডেঙ্গু। তারপর সে আবার তাকে অ্যাডমিশন দিয়েছে। এবং এই জিনিসটা যেন না হয়, আমরা বারবার ক্লিয়ার মেসেজ দিচ্ছি। ডেঙ্গু NS1 পজিটিভ হওয়ার কথা, কিন্তু বই পুস্তকে লেখা আছে যে 1% হইতে পারে, আর আমরা মোর দেন 20% পাচ্ছি যে ডেঙ্গু কিন্তু NS1 নেগেটিভ। একদম ক্লিয়ার মেসেজ। এই পর্যায়ে ভদ্রলোকের জনাব সালাউদ্দিনের এখন কি করা উচিত? সালাউদ্দিন সাহেব, কিন্তু বেশ ওনাকে আমি একটু বলবো যে আপনি এই রোগীটা, আমি আপনাকে কোনো ক্লিনিকে যাইতে বলবো না। আপনি ঢাকা শহরের মানে 5টা মেডিকেল কলেজ এবং 4টা মেডিকেল কলেজ এবং BSMU আছে, এই 5টার যে কোনো এক জায়গায় আসেন, আপনার রুগী সেফ হবে,
কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি, রোগীকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। রোকেয়া প্রাচী, আসলে আসলে আপনি বুঝতে পারছেন আমাদের যে ফোনগুলো আসছে সবার মধ্যে একরকম ভীতি আসলে কাজ করছে এবং অনেক রকম কনফিউশন। এই যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আমাদের টকশো দেখে বেশিরভাগ প্রশ্ন আসছে আসলেও কি নারকেল তেল ব্যবহার করলে কাজ হয় কিনা। তো আপনার কাছে শুনতে চাচ্ছি, মানে এটা হয়তো আপনার মতো করে আপনি ভালো বলতে পারবেন। এখন হয়েছে কি যে এরকম একটা সিচুয়েশনে আমাদের সবাইকে প্রথমে সহনশীল হতে হবে এবং খুব দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল আচরণ মানে এখন আমি আপনাকে অপছন্দ করি, আচ্ছা আপনাকে আমি সমালোচনা করব, এখন সিটি কর্পোরেশনকে আমার মানে দোষারোপ থেকে সরে এসে, ব্লেম গেম থেকে সরে এসে খুব মানে স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে এই পরিস্থিতিতে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, তাই আমি একজন সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি কি করতে পারি, আমি একটা আমার নিজের বাড়িটাকে আমি পরিষ্কার রাখতে পারি, বা আমার প্রতিবেশীদের আমি বলতে পারি, বা আমি যে মানুষটি এই ব্যাপারে সবচেয়ে সঠিক তথ্যটি দিতে পারে সেটা হয়তো আমি শেয়ার করতে পারি দায়িত্বের মধ্যে দিয়ে। এখন আমার একটা জিনিস মনে হলো আমি লিখে দিলাম, বা আমি আমার নিজের কাজটুকু করলাম না, কিংবা আমি আরেকজনের পেছনে সারাক্ষণ তাকে নিয়ে সমালোচনা করছি, সেটা না করে বরং সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, সরকার ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে, যতটুকুই দায়িত্বশীল আচরণ সরকার করতে ব্যর্থ হোক না কেন, সিটি কর্পোরেশন যতটুকুই দায়িত্বহীনতার পরিচয় দিক না কেন, আজকে তো তারা কিছু কাজ করেছে, সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগগুলোতে আমার আসলে জনগণকে জানাতে হবে। সিটি কর্পোরেশন আজকে যে কাজ করেছে সেই কাজগুলোর কথা বলতে হবে। আমাদের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তারা যে সার্ভিসটা দিচ্ছে সেখানে কি কি বলছে, এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রিবিউট করি তাহলে কিন্তু আর আতঙ্ক বাড়ে না। মানুষ কিন্তু যত আতঙ্কিত হবে তত সিচুয়েশনটা খারাপ হবে। মানে আমি আবারও থাইল্যান্ডের কথা বলছি, এখনো আমাদের দেশে আক্রান্ত হওয়ার হার, মৃতের হার কিন্তু অনেক কম, কিন্তু তারপরও কেন মারা যাবে, কেন মানুষ আক্রান্ত হবে আমরা সেটাও চাই না। সে কারণে খুব ঠান্ডা মাথায় আমাদের পরস্পরের কাছ থেকে জ্ঞানটুকু নিতে হবে, মানে কুসমালোচনা বা কুতর্কের সময় এটা না, এবং জনগণকে প্রকৃত সত্য তথ্যটা দিতে। জি, ধন্যবাদ ডক্টর শহীদুল্লাহ। ধারণা করা হচ্ছে ঈদের মুভমেন্ট শুরু হলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, কিংবা অনেকে বলছে এটা বাড়বে। আমাদের সারা দেশে হাসপাতালগুলো এই পরিস্থিতি মোকাবেলায় কতটুকু সক্ষম? আমি বিশ্বাস করি যথেষ্ট সক্ষম, কারণ ডেঙ্গু রোগের জন্য এখন যেটুকুন আমরা সরকার বলেন, বেসরকারি সংস্থাগুলো বলেন, সাধারণ মানুষ বলেন, যতটুকুন মানুষ আগ্রহী হয়ে এগিয়ে আসছে, এতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি বিশ্বাস করি না যে বর্তমান যা পরিস্থিতি তার চেয়ে অধিকতর খারাপ হবে, এটি কিন্তু হওয়া উচিত নয়। কারণ এখন আমাদের দরকার হলো সমন্বিতভাবে সকলে মিলে এগিয়ে আসে, যেটি রোকেয়া প্রাচী বলেছেন। এটি হলো, দেখেন, ঢাকা থেকে যদি আক্রান্ত কোনো মানুষ গ্রামে যায় তাহলে তিনি ক্যারিয়ার হিসেবে যেতে পারেন। সেখানে যদি কোনো এডিস মশা তাকে কামড়ায়, সেই মশা যদি অন্য একটা মানুষকে কামড়ায় তাহলে ছড়াতে পারে। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, যিনি জ্বর নিয়ে ঢাকা থেকে যাবেন তাকে অবশ্যই পরীক্ষা করতে হবে। উচিত হবে জ্বর নিয়ে ঢাকা থেকে না যাওয়া, কারণ আপনি এফেক্টেড এলাকাতেই থাকেন, আপনি একটা নতুন করে কোনো জায়গাতে কন্টামিনেশনটা বাড়িয়ে সংক্রমণের সুযোগ তৈরি করে দেওয়াটা ঠিক হবে না। কিন্তু কথাটা হলো যে গ্রামে গেলেই সেই মানুষ মারা যাবে এরকম কোনো আশঙ্কা নিয়ে কিন্তু আমরা বাস করতে চাই না। আপনি জানেন যে জেলা হাসপাতাল তো আছেই, মেডিকেল কলেজও গ্রামে আছে, সেটি বাদ দিলাম, আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। উপজেলা হেলথ কমপ্লেক্সে সাধারণভাবে আমি বিশ্বাস করি 95% ডেঙ্গু রোগীর, এটি মেসেজটা যাওয়া উচিত, 95% ডেঙ্গু রোগীকে উপজেলা চিকিৎসকরা এটি ম্যানেজ করতে সক্ষম, আমি এটা শিওর। ধন্যবাদ। এবং যেখানে কিছু কমপ্লিকেটেড পেশেন্ট আছে যেগুলোকে টার্সিয়ারি লেভেলে বা মেডিকেল কলেজে রেফার করা দরকার, সেটি অবশ্যই সচেতনভাবে যথাসময়ে সেই গ্রামের চিকিৎসককে রেফার করতে হবে। ধন্যবাদ কমরেড খালেকুজ্জামান। আমাদের রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ে একজন একজনকে দোষারোপ করছে, কিন্তু এমন দুর্যোগেও সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে দেখছি না, কেন? না, বেশি অনেকেই এখানে উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন জায়গায়। আমি একটা কথা আগে বলতেছিলাম, যেমন ওই যে অ্যাওয়ারনেসের কথা, বাড়িতে গিয়ে আপনারা এই করবেন, কমোডের পানি সরাবেন ইত্যাদি, তো ওরা কিছু লোক টেনে নিয়ে আসছে, বলে যে কমোড টমোড বুঝাইন পরে, আগে এখানে এসে দেখেন এই যে কনস্ট্রাকশন হচ্ছে, যে সমস্ত গর্ত হয়ে আছে, এখানে বহু জায়গায় আছে স্বচ্ছ পানি জমে আছে, বহু জায়গায় বলছে এটা সরাবে কে, এবং এইরকম, অর্থাৎ সেই কাজগুলি ঠিকই আছে, বাড়িঘরের পরিচ্ছন্নতা সে বুঝলাম, কিন্তু বাইরে এই যে জায়গাগুলি পড়ে আছে ওয়াসা, তাহলে তাদের এই সময় দায়িত্বটা কি? এবং ওই পানিটা কিন্তু নোংরা না,
এবং যেটা কনস্ট্রাকশনটা হয়ে গেছে, ধরুন কংক্রিট আরসিসি ওয়ার্ক হয়ে গেছে, সেই জায়গায় যে পানিটা, এটা কিন্তু স্বচ্ছ পানি, তাহলে এগুলি সরাবে কে? তাহলে এই যে বিষয়গুলি আছে। এখন এখানে যে কথাটা বলছেন যে আমরা অ্যাওয়ারনেসের পর সচেতনতা করতে পারি, কিন্তু মূল দায়িত্ব সেটা সরকার এবং যে দায়িত্বশীল ব্যক্তিরা। এটা ঠিক, জনগণের দায়িত্ব আছে, কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা যদি দায়িত্ব পালন না করেন তাহলে জনগণের উপর সেই দায় চাপানোটা ঠিক হয় না। এখন এখানে যে প্রশ্নকর্তা যে প্রথম প্রশ্ন করেছিলেন যে আমাদের দেশে এই ধরনের অন্যায় যেগুলি হয়, জনগণের উপর দুর্ভোগ যদি চাপে তাহলে, এবং জনগণের যে পরোক্ষ হলেও যদি মৃত্যুর কারণ হয়, তাহলে তার জন্য কি শাস্তির কোনো বিধান আছে? আমাদের দেশে সেটা এরকম নাই। এখন যে কথা, যেমন ধরেন এখানে জনগুরুত্ব প্রশ্ন যদি কেউ অবহেলা করে এবং দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হয়, প্রকৃত তথ্য যদি আড়াল করে বা গোপন করে, এবং অর্থের যদি অপচয় করে বা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, জনদুর্ভোগ এবং মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী থাকে, এবং কার কতটুকু দায়িত্ব তার জন্য তদন্ত কমিটি করে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আইনি বিধান আছে কোনটার জন্য কি, এবং এই ধরনের শাস্তির ব্যবস্থা আজ পর্যন্ত এই দেশে কিছু হয় নাই। এখন যে কথাটা এখানে আসছে, যেমন ধরেন দায়িত্বহীনতা, ওই যে বিল বোর্ডের কথা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যে কাজটা করেছে সেই জায়গায় এসে তাদের নির্দেশনায় ডেঙ্গু চিকিৎসা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ এটা দিয়ে 27টা বিলবোর্ড আপনার এই এয়ারপোর্ট রোডে, এটা কারণটা কি? মানে এটা দিয়ে কি অ্যাওয়ারনেস তৈরি হবে? এবং এর সঙ্গে যে কথাটা আমরা দেখি যে স্বাস্থ্যমন্ত্রী 28 জুলাই গেলেন মালয়েশিয়ায়, 30 তারিখে সেই মন্ত্রণালয়ে জনসংযোগ বিভাগের কর্মকর্তা বললেন কি, মন্ত্রী মানিকগঞ্জে নিজ এলাকায় বন্যার্তদের সাহায্যের জন্য গেছেন। তাহলে এই যে মিথ্যাচারটা করলেন তার কোনো প্রতিকার হবে না? এবং সেই সময় উনি যে ওখানে গেলেন, ফিরে এসে যে বক্তব্য, এগুলি আমি এত ব্যাখ্যা করতে চাই, তাহলে দোষারোপের ব্যাপার না, এগুলি দায়িত্বহীনতা, কর্তব্যে গাফিলতি। এবং একটা তথ্য, তারপর যেমন সরকারি তথ্য কি বলছে, 18 জনের বেশি নাকি মরে নাই। তাহলে এখানে 68, আপনি তথ্য গোপন করছেন কেন? তাহলে মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যুটা যদি হয় তাহলে প্রতিরোধের জন্য, এবং যে কথাটা বলছেন ভীতি হবে না কেন? কারণ এখানে দেখেন যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রায় আপনার 8 জন চিকিৎসক সহ 27 জন নার্স আক্রান্ত হয়ে আছে, এবং একজন সিভিল সার্জন সহ 3 জন ডাক্তার মারা গেছে। এইসব কারণে মানুষের মধ্যে একটা ভীতি বা আতঙ্ক। তাহলে আতঙ্কটা দূর করবেন কিভাবে? সেই ইয়েটা, ওই যে খুলনা যে ইয়েটা বলছেন যে সেখানে 2 জন ইতিমধ্যে মারা গেছে। তো এই জিনিসগুলো মানুষ যখন চোখের সামনে দেখে তখন আপনি সেই ব্যাপারে প্রতিকারের জন্য কিছু করছেন, আপনি হয়তো পুরাটা নাও পারতে পারেন, মানুষ দেখছে যে এরা আপ্রাণভাবে চেষ্টা করছে, তখন মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়। এখন এই জায়গায় যেমন ধরেন গবেষণার কথা বলছে, গবেষণার নমুনা দেখলাম তো, 4টা প্রতিষ্ঠান দুধের ব্যাপারে গবেষণা করলো এবং কোর্ট একটা সিদ্ধান্ত নিল, 4 দিনের মধ্যে উল্টে গেল। এখন যারা গবেষণা করেছিল তাদেরকে নিয়ে আপনি ইন্ডিয়া চলে গেলেন, চেন্নাই, এখন যেমন আবার গেছেন ওই মেয়রের সঙ্গে আলাপ করতে, ওখানে চেন্নাই থেকে রিপোর্টারটা নিয়ে আসছেন। কত বড় অপমান দেশের জন্য! তাহলে যারা এই গবেষণা করেছিল তাদের নিয়ে একসঙ্গে বসেন, এটা তারা যদি ভুল গবেষণা করে থাকে সেটাও বুঝে প্রমাণ হোক, তাদের সঙ্গে কথাই বললেন না, আলোচনাই করলেন না, ওখান থেকে গিয়ে চেন্নাই থেকে রিপোর্টারটা নিয়ে আসলেন। ফলে এই একজন আমাদের গবেষণার হাল। তাহলে এখানে এটা মানুষের তো জীবনের সঙ্গে যুক্ত, সম্পৃক্ত, তা মানুষ কি বুঝবে যে আমাদের এখানে 4টা প্রতিষ্ঠান গবেষণা করে বললো যে 14টা যে আছে দুধের এই পাস্তুরাইজদের মধ্যে এই সমস্যাগুলি আছে, লিড পাওয়া গেছে, পাওয়া গেছে। তারপরে আবার আপনি ওই চেন্নাই থেকে রিপোর্ট নিয়ে আসলেন কি যে এটার মধ্যে নাই। এখন তাহলে মানুষ কোথায় যাবে? তাহলে মানুষ তো এখন মনে করে কি চেন্নাই রিপোর্ট ঠিক, তো যদি তাই হয় তাহলে তো আমাদের এই প্রতিষ্ঠান তুলে দেওয়া দরকার। আর প্রধানমন্ত্রীর রিপোর্ট ছাড়া কোনো কাজ হয় না, তাহলে মন্ত্রিসভা দরকারটা কি? আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলি তাদেরকে এখন বিদায় করে দেওয়া দরকার, এদের পিছনে এত টাকা নষ্ট করার তো কোনো দরকার নাই। প্রধানমন্ত্রী যদি সবকিছু চালাবে, এটা দেখেন কত বড় অন্যায় প্রধানমন্ত্রীর প্রতি তারা করতেছে। কারণ কি, এক ব্যক্তির নির্দেশে যখন সমস্ত কার্যকলাপ পরিচালিত হয় তখন তিনি হন ডিক্টেটর এবং সেই শাসন ব্যবস্থা স্বৈরতান্ত্রিক। তাহলে এই লোকগুলি জেনে হোক না জেনে হোক প্রতিদিন তারা শেখ হাসিনাকে ডিক্টেটর বানাচ্ছে এবং তারা গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা সেটাকে ইঙ্গিত করছে। এটা কতটুকু সঙ্গত? তাহলে এই জায়গায় এই প্রতিষ্ঠানগুলি কাজ করবে না? তাহলে ওটা প্রধানমন্ত্রী কোথায় বাতি জ্বলবে সেটাও প্রধানমন্ত্রী বলবে, কোথায় এখানে চোর ধরবেন সেটাও বলবে। এই কথাগুলি প্রমাণ করে যে এখানে এই প্রতিষ্ঠানগুলি কাজ করছে না, দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন না। তার মানে এখানে অযোগ্য অদক্ষ লোকদের এখানে বসানো হয়েছে, অথবা তারা চাটুকার বৃত্তি করা এবং সেখানে এক ধরনের বন্দনা করার কাজে ব্যস্ত আছে, অথবা নিজেদের আখের গোছানোর কাজেরা মশগুল আছে। তা যদি না হবে তার নিজের দায়িত্ব কর্তব্য পালন করো, তাহলে প্রধানমন্ত্রীকে নির্দেশ দেওয়ার তো কোনো দরকার নাই, উনি দেশেও নাই। তাহলে প্রথম এই বিষয়টা নিয়ে যার যার দায়িত্ব সে পালন করার জন্য সে ভূমিকা এগিয়ে আসবেন, সেটা নাই। কিন্তু আমরা প্রায় দেখি যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে। জি ধন্যবাদ। ডেইজি সারোয়ার, ঈদকে নিয়ে বিশেষ করে পরিকল্পনা নিয়েছেন? সামনে ঈদ আছে, মানুষজন ঈদ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। গরুর আসলে যে হাটগুলো
আপনার ঢাকা শহরের আশেপাশে কিংবা ঢাকা শহরের ভিতরেও হবে, সেগুলো নিয়েও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বড় ব্যাপার আছে। আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? আমি প্রথমেই বলতে চাই যে আমাদের খালেকুজ্জামান ভাই বললেন যে আমাদের কাউন্সিলরদেরকে নিয়ে মেয়র বসেছেন কিনা। উনি কিন্তু আমাদের মাননীয় মেয়র আমাদেরকে নিয়ে কিছুদিন পর পরই মিটিং করছেন এবং কিভাবে আমরা এই ডেঙ্গু না হয় সেটা কন্ট্রোল করার জন্য কন্টিনিউয়াসলি আমরা কাজ করে যাচ্ছি। এখন কিন্তু একজন কাউন্সিলরও ঘরে বসে নেই। তারপর খালেকুজ্জামান ভাইয়ের কথাতে মনে হচ্ছে যে আমাদের সরকারের মনে হয় কোনো মানে এখনকার সরকারের উন্নয়ন কোথাও নাই। তো আমি তো এটার কোনো বুঝলাম না। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিয়ে আপনার কাছে আবার আসছি। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। স্যার, আমি গত 23 তারিখে নোয়াখালী সদর হাসপাতালে গেছিলাম আমার মেয়েকে নিয়ে। জি। ওখানে যাওয়ার পর অনেক কষ্টের পর ডাক্তার পাইছি। ডাক্তার পাওয়ার পর ওনারা বলছিল যে 2টা ব্লাড টেস্ট দিছিল ওখানে যাওয়ার জন্য। লাইনটা মানে ডিস্টার্ব করছে। ওনারা আমাদের ব্লাড টেস্ট করে নাই, বললো যে আপনারা বাইরে চলে যান। এবং সকাল 7টা হতে দিন 1টা পর্যন্ত চেষ্টা করার পরেও আমি ব্লাড টেস্ট করতে পারি নাই। ওনারা বললো যে বাইরে চলে যান। বাইরে কোথায় চলে যেতে বলছেন? আর না হয় আগামী দিন আসেন, আজকে আমাদের এখানে সম্ভব না, কারণ নাই। জি। খেয়ে দিয়ে লাঞ্ছিত ভাব করে আমাদেরকে বাইরে করে দিচ্ছে, এখান থেকে চলে যান, আমরা কি করব? জি। এরপরে আমি বাইরে যাই, হাসপাতালে বাইরে যাই, প্রাইভেট ওখান থেকে 900 টাকা দিয়ে টেস্ট করে মেরে নিয়ে বাড়িতে। জি, আপনি কি নোয়াখালী সদর হাসপাতালে গিয়েছিলেন? সরকারি হাসপাতালে? সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি মনে হয় আমরা বুঝতে পেরেছি। মনির বাবুর, উনি নোয়াখালী থেকে ফোন করেছিলেন। উনি নোয়াখালী সদর হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে উনি চিকিৎসা পাননি। আসলে হয়তোবা বেশি রুগী ছিল। আসলে প্রশ্ন মানে ফোনটাও ঠিক মতো বুঝতে পারছিলাম না। তা কি হতে পারে যদি ডাক্তার বিলাল আলম উনি আপনি বলেন? এটা হতে পারে যে ওনার রোগীটা ডেঙ্গু আক্রান্ত। এটা উনি রাত্রে গেছেন এবং বলছে সকাল পর্যন্ত হতে পারে, কারণ যে কোনো জ্বর হইলেই ডেঙ্গু হবে না। কিন্তু ডাক্তার বলেছে, ওখানকার ডাক্তার বলেছে যে তাকে নেয়নি, তাকে বলেছে আপনি বাইরে অন্য কোথাও যান। যে কোনো জ্বর হলে এটা ডেঙ্গু নয়। উনি নোয়াখালী হাসপাতালে গেছেন, যে সরাসরি বলছে যে আমি ডেঙ্গু টেস্ট করাইতে চাই। উনি যে তারিখে সেখানে গিয়েছেন সেখানে হয়তো, কারণ সেটা তো পেরিফেরি, সেখানে কিটগুলি তখন হয়তো যায় নাই, আর গেলেও সেটা স্বল্পতা ছিল। এখন আসলে এই কিটের আসলে অ্যাভেলেবিলিটি, এটা ঠিকই মন্ত্রণালয় যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। প্রত্যেকটি মেডিকেল কলেজে এখন কিট মানে মানে সরবরাহ আছে। এখানেও তো একটি অপরিকল্পনার মানে একটি অপরিকল্পিতভাবে ব্যবহার করার একটি কথা শুনলাম যে আপনি কোথাও কোথাও 1000 লোককে 1000টা কিট দিয়ে মানে পরীক্ষা করে দিয়েছে, যেটার প্রয়োজন ছিল। সরকারি হাসপাতালগুলিতে এমন হয়েছে যে কিট এসেছে 1000, এখানে লাইন ধরে আছে প্রায় 5000। এখন 5000 লোককে 1000 ডেইলি 1000 কিট দিয়ে তো সম্ভব নয়। এখন কার জন নাই, তারপরেও যে উনি বলেছেন জন নাই, তারপরেও এসে ডেঙ্গু অ্যানেশন করতে চায়। আমি দেখি আমার শরীরের ভিতরে জার্ম ঢুকছে কিনা। তো এইভাবে যদি হয়, আর যে ভিড় হয়, আপনারা তো দেখছেনই যে সরকারি হাসপাতালে যে ভিড়, আমরা বুঝতে পেরেছি। এটা আপনার প্রশ্ন, আমি যে কথাটা বলছিলাম যে এই খালেকুজ্জামান ভাইয়ের কথার মানে কথা শুনে মনে হচ্ছিল যে আমাদের এই বর্তমান সরকার কোনো কাজই করছে না, বা সবই মনে হয় একেবারে অগোছালো অবস্থায় আছে। বাট যে কাজগুলো করতেছে অ্যাটলিস্ট ওইগুলো যদি কিছুটা অ্যাপ্রিসিয়েশন করেন আপনারা, তাইলে তো কাজ করার উৎসাহ আরো বাড়ে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথা আমি বলবো, প্রত্যেক কাউন্সিলর এখন প্রতিনিয়ত কাজ করছে যাতে ডেঙ্গু কোনোভাবেই আর এটা না বেড়ে যায়। আজকে আমি শিশু হাসপাতাল, উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে অনেক বাড়ি, অনেক অফিস, যদিও আবাসিক এলাকার ভিতরে অফিস থাকার কথা না, আমাদের কাছে অভিযোগ আছে সেগুলো পোড়া বাড়ির মতো পড়ে রয়েছে, অথবা অনেক অফিস কিংবা সরকারি জায়গা আছে যেখানে আসলে খুবই খারাপ অবস্থা, চারিদিকে আপনার পানি দিয়ে ছড়ানো
এবং সেগুলো দেখভালেরও কেউ নাই, বলারও কেউ নাই, সেখানে উত্তর দেওয়ারও কেউ নাই। এই জায়গাগুলোকে আপনারা চিহ্নিত করেন না? না, আসলে প্রবলেমটা হয়েছে কি, যেমন সিটি কর্পোরেশনের ভিতরে এই একটু আগে যে কথাটা বললেন যে ওয়াসা, এখানে অনেকগুলা জায়গা আছে যেটা সিটি কর্পোরেশনের না। এখন মনে করেন মানে আপনার উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে অনেক জায়গা কথা আছে, বলি যে যেমন ধরেন ওয়াসা। আপনি না ওয়াসা না, শুধু ওয়াসা না, এখানে রাজুক আছে, ওয়াসা আছে, গণপূর্ত আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ধরেন এয়ারপোর্টের ভিতর এটা সিভিল এভিয়েশন এটা দেখবে। এখন ওইখানে যদি মশার ওষুধ না দেওয়া হয়, এখান থেকে যদি মশা আসে, মশা কি কোনো বাউন্ডারি আছে? মশার তো কোনো বাউন্ডারি নেই, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো সুতরাং এটা আমাদের কোঅর্ডিনেশনটা করার দরকার ছিল তো, ওয়াসা, সিটি কর্পোরেশন। না, আপনারা জানেন যে আমরা আমাদের প্রয়াত আনিসুল হক উনি থাকা অবস্থায় আমরা কিন্তু সমন্বয় করে মিটিং করেছিলাম এবং সেটার একটা পর্যায়ে আসার সিস্টেম হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমরা ওনাকে হারিয়েছি। পরবর্তীতে আমরা এখন আবার এই সমন্বয় করার জন্য চেষ্টা করছি। আর কুরবানিতে আপনি যেটা বলেছেন, আমাদের কুরবানির জন্য কমিটি আছে, সেই কমিটি নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা এই যে সময়টুকু দেবো সেই সময়ের মধ্যেই আমরা কুরবানি পরিষ্কার পরিচ্ছন্ন করব। ধন্যবাদ জনাব লেলিন চৌধুরী। ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় কিভাবে, আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে। একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার, সেটি হচ্ছে আমরা যে যার জায়গায় থেকে জিততে চাওয়ার একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করছে। সিটি কর্পোরেশন বলছে তারা কাজ করছে, অমুকে বলছে তারা কাজ করছে, তমুকে বলছে তারা কাজ করছে, কিন্তু এর মধ্যে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ছে। তার মানে আমরা যে দাবি করি না কেন, কাজ কি হচ্ছে সেটি মানুষের আতঙ্ক দেখে বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার, আতঙ্ক হওয়ার পেছনে কেন আতঙ্কগ্রস্ত হয়? ধরুন অতিরিক্ত আইজিপি সাহেবের স্ত্রীর দুঃখজনক মৃত্যু যখন সাধারণ মানুষ দেখে, তখন তারা তো ভাবে যে এরকম একটি বড় চাকুরের স্ত্রী যদি মারা যেতে পারে তাহলে আমরা তো নস্যি। মশা কি কাউকে চিনে, বড় ছোট? ঠিক আছে। দ্বিতীয়ত ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যখন সত্যকে গোপন করার, তথ্যের বিকৃতি ঘটানো, তথ্যের অপ্রতুলতা থাকে, তখনই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মানে ভয় তৈরি হয়। কেন তথ্য ঢাকা হচ্ছে? পত্রিকায় আজকে দেখলাম 85 জন মারা গিয়েছে, সরকারি হিসেব মতো কত 18 জন না কতজন। তাহলে মানুষ নিজেরা গুনতে পারে তাদের চেনা জানা লোকের মধ্যে কত মারা গেছে। ফলে যে ব্যাপারটা দাঁড়ায়, এই জাতীয় ব্যাপার দেখে এবং জিততে চাওয়ার মানসিকতা দেখে এবং পেঁপে পাতা খাওয়ানো অথবা নিজে একটি পোলো শার্ট অথবা টি শার্ট পরে অন্যকে লম্বা গরমের মধ্যে লম্বা জামা এবং জুতা মোজা পরার উপদেশ দেয়, অথবা রাস্তায় ঝাড়ু দিয়ে কীটতত্ত্ববিদ ভালো করতে পারবেন, এডিস মশা রাস্তায় থাকে না ভাই, রাস্তার ময়লাতে এডিস মশা হয় না, সেখানে ঝাড়ু দিয়ে ছবি তোলার যে ফটো সেশন, এগুলো দেখে মানুষ বিরক্ত হয় এবং তারা আর আতঙ্কিত হয়। ফলে একটা ব্যাপার হচ্ছে এই মুহূর্তে করণীয়, এই জাতীয় মানে ছাড়তে হবে, এগুলো ছেড়ে ঠিক সমস্ত মানুষকে একত্রিত হওয়ার ডাক দিতে হবে। ঢাকা পর্যায়ে, সমস্ত সিটি কর্পোরেশন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ পর্যায়ে, সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তাগণ, সাধারণ মানুষ, পুলিশ, আনসার, ভিডিপি, গার্লস গাইজ, বয় স্কাউট, স্টুডেন্ট, সচেতন নাগরিক সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা আসলে একদম হাতে সময় নেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ। দর্শক, প্রতিনিয়ত যে হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তাতেই বোঝা যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নেই। সুতরাং স্বীকার অস্বীকার কিংবা দোষারোপের গণি থেকে বেরিয়ে দ্রুত সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গুর প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। শুধু সরকার কিংবা সরকারি সংস্থাগুলোর দিকে তাকিয়ে না থেকে আমাদের প্রত্যেকে উদ্যোগী হতে হবে। নিজ দায়িত্বে নিজের বাসার ভিতরে এবং আশেপাশের জমে থাকা পানি অপসারণ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু হলে করণীয় কি সে সম্পর্কে সঠিক ধারণা প্রচার করতে হবে। হাসপাতালগুলোয় চিকিৎসার সক্ষমতা বাড়াতে হবে, পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত উপকরণ সরবরাহ করতে হবে, দ্রুত চিকিৎসা উপকরণ এবং এডিস মশা নিয়ন্ত্রণের ওষুধ আমদানির ব্যবস্থা করতে হবে। ঈদে যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য বিশেষ কর্মকৌশল গ্রহণ করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। জানিয়ে রাখছি, পবিত্র ঈদ উল আজহার কারণে আগামী সপ্তাহে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানটি সম্প্রচার হবে না, দেখা হবে তার পরের সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সবাইকে ধন্যবাদ।